দেখেন আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সবাই যুক্ত হয়ে যান, আমরা খুব শীঘ্রই ক্লাসের আলোচনায় ঢুকে যাব। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান, লাইভটি শেয়ার করে দেন, শেয়ার করে একটু কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখছেন, একটু দয়া করে জানাবেন প্লিজ। কে কোথা থেকে দেখছেন একটু দয়া করে জানাবেন। আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। আমার কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা একটু দয়া করে জানাবেন প্লিজ। আজকে তো একটা পেইড গ্রুপে ক্লাস নিলাম। আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে? আমাকে আমার কণ্ঠ কি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আমি কি বলতেছি বোঝা যাচ্ছে? আবার একটু চেক করে দেখেন শোনা যাচ্ছে কিনা আমাকে। এখন দেখেন তো শোনা যাচ্ছে কিনা। এখন কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? এখন কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে আমাকে? প্লিজ কেউ একটু জানাবেন এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, একটু জানাবেন। এখন শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন প্লিজ। সাইব আহমেদ লাবিব, আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভাইয়া। এখনো সাউন্ডের সমস্যা হচ্ছে? এখন ক্লিয়ার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাই। আজকে আমরা ক্লজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস করব। এখন ক্লিয়ার। আজকে আমরা ক্লজের গুরুত্বপূর্ণ ক্লাস করব। ওকে, আমরা কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই।
আজকে হচ্ছে আমাদের বিজয় যাত্রা সৌজন্যে 50তম বিসিএস ও প্রাইমারি সুপার সাজেশন ফ্রি কোর্স, বিষয় ইংরেজি, আইডেন্টিফিকেশন অফ ক্লজ। ক্লজ আইডেন্টিফাই করবো আমরা। হ্যাঁ, আমি আমার পরিচয়টা আবার দিয়ে নেই। আমি সুমন মাহবুব, সিনিয়র টিচার, বিজয় যাত্রা। যাই হোক, আমাকে একটু জানান তো, আমরা কি ক্লজ কি গতানুগতিক ধারায় পড়বো নাকি শর্টকাটে পড়বো প্লিজ? সব টপিকের দুইটা নিয়ম আছে, এক হচ্ছে গতানুগতিক ধারা বা সনাতন পদ্ধতি, আর একটা হচ্ছে শর্টকাট। দেখলে আমরা উত্তর করতে পারবো। এখন বলেন, আপনারা যেভাবে চান সেভাবেই আমি করব। এস এম রুবেল, থ্যাংক ইউ ভাইয়া, আপনার ক্লাস অনেক ভালো লাগে ভাই। আকিদা বিনতে মাহবুব, আইসা পড়লাম, অনেক কিছু শিখতে ইজিলি। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন প্লিজ। আর আমাকে জানান, আমরা শর্টকাটে পড়বো নাকি ব্রডে পড়বো? সব কিছু শর্টকাট পড়া যায় ইনশাল্লাহ। এখন যদি আমরা ক্লজ পড়তে যাই, শুরুতে যেই জিনিসটা আমাদের জানতে হবে, ক্লজ জিনিসটা কি। হ্যাঁ, ক্লজ কিভাবে গঠিত হয়, কোনটার নাম ক্লজ? মনিরা মিনা স্যার সহজে বোঝায় দেন, যেহেতু পরীক্ষা বেশি দেরি। হ্যাঁ, সাইফ আহমেদ লাবিব, সনাতন, দুইটা দেখালে তো মাথা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আমরা শুরুতে দেখব ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি? ফাইনাইট ভার্ব আমরা একটু লিখে নেই। যে ভার্ব দেখে টেন্সের পরিবর্তন, আমরা জাস্ট 10 মিনিট বেসিক আলোচনা করব। হ্যাঁ, যে ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায়, এরপরে আপনি সব পারবেন। যে ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায় সেটাই ফাইনাইট ভার্ব। যে ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায় সেটাই ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, যে ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায় সেটাই ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব কি? নন ফাইনাইট ভার্ব, ভাই আমার সাথে 10টা মিনিট থাকেন, আপনি জাস্ট ক্লজের বস হবেন। আমি জানি সবারই ক্লজ নিয়ে সমস্যা, ক্লজ আইডেন্টিফিকেশনে অনেকেরই সমস্যা, ইনশাল্লাহ সমস্যা থাকবে না। মনিরা মিনা, আমি সারা জীবন ক্লজের ক্লাস করেও বুঝিনি, আবার ভালো লাগে না। আজকে বুঝবেন, আপনি নিজেই বলবেন। ওকে, নন ফাইনাইট ভার্ব কি? যে ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায় না। যে ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায় না সেটাই নন ফাইনাইট ভার্ব। ওকে, এইটুকু আমরা লিখে নিই। আমি জাস্ট 10 মিনিট লিখবো, আমাকে 10 মিনিট সময় দিবেন, এরপর আপনি নিজেই সব পারবেন। যে ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায় সেটাই ফাইনাইট ভার্ব। যে ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায় না সেটাই নন ফাইনাইট ভার্ব। লিখেন ফাইনাইট ভার্ব, আরেকটা হচ্ছে কি? নন ফাইনাইট ভার্ব। ওকে, টপিকটা হচ্ছে ক্লজ, আইডেন্টিফিকেশন অফ ক্লজ। নুসরাত ইয়াসমিন, আচ্ছা ভাইয়া, ইট দিয়ে রিপ্লেস করা যায়, এই নিয়ম কি ভালো হবে? এই নিয়ম দিয়ে আজকে সব শিখাবো, দুনিয়ার যা আছে। আকবর ফারুক উপস্থিত স্যার, থ্যাংক ইউ ভাইয়া। আমরা লিখে নিই ফাইনাইট ভার্ব, যে ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায় সেটাই ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, যে ভার্ব দেখে টেন্সের পরিবর্তন বোঝা যায় না সেটাই নন ফাইনাইট ভার্ব। ওকে, নোট যদি ডান হয়ে থাকে তাহলে চলেন আমরা দেখি। আমি যদি বলি শি gives me a mango to eat. She gives me a mango to eat. আবার যদি বলি she gave me a mango to eat. ভাই, এই যে দুইটা লাইন আমি লিখেছি, এই দুইটা লাইন মনোযোগ দিয়ে শুনেন সবাই। আল্লাহর রহমতে কোনো সমস্যা থাকবে না, আর জীবনেও সমস্যা থাকবে না।
ওকে, আমি যদি বলি শি গিভস মি ম্যাঙ্গো টু ইট, এটা কোন টেন্স? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স ইনডিফিনিট নাকি সেটাও আমার দেখার দরকার নাই, এটা কি প্রেজেন্ট টেন্স। আবার যদি বলি শি গেভ মি এ ম্যাঙ্গো টু ইট, এটা কি? এটা হচ্ছে কি পাস্ট টেন্স। এটা কি পাস্ট টেন্স। ওটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট। ওকে, আমরা কিন্তু অটোমেটিক্যালি চিনে গেছি। আমার সাথে একটু কমেন্টে অ্যাক্টিভ থাকবেন, 10টা মিনিট কমেন্টে অ্যাক্টিভ থাকবেন, তারপর আপনাকে আর প্যারা নিতে হবে না। শি গিভস মি এ ম্যাঙ্গো টু ইট, শি গেভ মি এ ম্যাঙ্গো টু ইট। শি গিভস মি এ ম্যাঙ্গো টু ইট, শি গেভ মি এ ম্যাঙ্গো টু ইট। এইটা আমি অটোমেটিক্যালি বুঝে গেছি যে এই সেন্টেন্সটা আমার কি, এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট, এই সেন্টেন্সটা কি পাস্ট ইনডিফিনিট। বুঝছি কিনা? এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট বুঝতে সমস্যা হয়েছে কিনা একটু জানান। বুঝছি আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট বুঝছি। কেমনে বুঝছি? এই গিভস হচ্ছে বি অন, বি অন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, এই গেভ হচ্ছে কি বি টু, বি টু থাকলে কি পাস্ট ইনডিফিনিট। ওকে, বি অন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট, এইটুকু বুঝছি। এটা যে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা যে পাস্ট ইনডিফিনিট, এতে কারো সন্দেহ আছে একটু জানান প্লিজ। আমি চাই সবসময় আপনাদের বেসিক ক্লিয়ার করে দিতে। হ্যাঁ, আমি চাই আপনাদের বেসিক ক্লিয়ার করে দিতে, আমি চাই আপনাদের বেসিক ক্লিয়ার করে দিতে। সো আমার সাথে একটু হ্যাঁ রিপ্লাই করতে হবে, তাহলে আমি বুঝে যাব আপনার বেসিক ক্লিয়ার, তারপর আমি পরের টপিকে যাব। হ্যাঁ, ওকে, যদি বুঝে থাকেন, যদি বুঝে থাকেন ভালো কথা। এখন বলেন তো কোনটা কোন টেন্স? এখন বলেন কোনটা কোন টেন্স? শি মি এ ম্যাঙ্গো টু ইট, শি মি এ ম্যাঙ্গো টু ইট, কোনটা কোন টেন্স বলেন প্লিজ। এখন বলেন কোনটা কোন টেন্স? নুসরাত জাহান, বেশি কিছু মিস করেন নাই। এখন বলেন কোনটা কোন টেন্স? শি মি এ ম্যাঙ্গো টু ইট, শি মি এ ম্যাঙ্গো টু ইট। ভার্ব কিন্তু আছে, টু ইটও কিন্তু এখানে ভার্ব, টু ইটও কিন্তু একটা ভার্ব। আমার কাহিনী হচ্ছে শুরুতে আপনাকে শেখাবো ফাইনাইট ভার্ব কি নন ফাইনাইট ভার্ব কি। এখন বলেন কোনটা কোন টেন্স? হাসনাইন আহমেদ স্যার, এখন কোনো টেন্স না। দেখেন এখন কোনটা কোন টেন্স বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কিনা এটুকু জানান আমাকে। বোঝা যাবে না, বোঝা যাবে না, বোঝা যাচ্ছে না। রাকিবা মুক্তা, বোঝা যাচ্ছে না স্যার, বোঝা যাচ্ছে না স্যার, বোঝা যাচ্ছে না স্যার, বোঝা যাচ্ছে না স্যার। ওকে, এখন দেখেন যখন আমি আবার দিয়ে দিব শি গিভস, আবার দিয়ে দিব শি গেভ, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি আবার বলতে পারতেছেন এটা কি প্রেজেন্ট, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, আবার এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। আমার কথা হচ্ছে এই জায়গাতে ফাইনাইট ভার্ব কি, যে ভার্ব দেখে আপনি টেন্সের পরিবর্তন বুঝতে পারবেন সেটাই ফাইনাইট ভার্ব। তাহলে এই যে গিভস আর গেভ, এইটা দেখে কিন্তু আপনি টেন্সের পরিবর্তন বুঝতে পারতেছেন। তাহলে এটা কি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। এখানে কিন্তু টু ইট থাকা সত্ত্বেও কিন্তু আপনি টেন্সের পরিবর্তন বুঝেন নাই। যখন আমি এটা সরাইয়া দিছিলাম, গিভস আর গেভ সরাইয়া দিছিলাম, তখন কিন্তু আপনি কিছু বুঝেন নাই। তাহলে এটা কি, যাকে দেখে আমি টেন্সের পরিবর্তন বুঝবো না সেটা কি নন ফাইনাইট ভার্ব, সেটা কি নন ফাইনাইট ভার্ব, সেটা কি নন ফাইনাইট ভার্ব। এইটুকু বুঝছি কিনা? ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বটা বুঝছি কিনা? ফাইনাইট ভার্ব এখন বুঝছি কিনা? ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বটা বুঝছি কিনা? এখন বুঝছি। আবার মজার বিষয় দেখেন, একটা সেন্টেন্সে ফাইনাইট ভার্ব, একটা সেন্টেন্সে নন ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব না থাকলেও, না থাকলেও সমস্যা নাই। নন ফাইনাইট ভার্ব না থাকলেও কি নাই? নন ফাইনাইট ভার্ব না থাকলেও কি নাই? সমস্যা নাই। কিন্তু ফাইনাইট ভার্ব না থাকলে বিশাল সমস্যা। নন ফাইনাইট ভার্ব না থাকলেও সমস্যা নাই, ফাইনাইট ভার্ব থাকলে
ফাইনাইট ভার্ব না থাকলে বিশাল সমস্যা। যেমন দেখেন এখানে আমার টু ইট নন ফাইনাইট ভার্ব, আমি কেটে দিলাম। এখন কি আমার টেন্স বুঝতে পারতেছি না? শি গিভস মি এ ম্যাঙ্গো, সে আমাকে একটি আম দেয়। শি গেভ মি এ ম্যাঙ্গো, সে আমাকে একটি আম দিয়েছিল। এখন কি আমরা বুঝতে পারতেছি না? অবভিয়াসলি এখনো বুঝতে পারতেছি। এই সেন্টেন্সটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট, এই সেন্টেন্সটা কি আমার পাস্ট ইনডিফিনিট। এখন সে আমাকে আম খেতে দেয়, আমি আমও বাদ দিব এই জায়গা থেকে, অবজেক্টও বাদ দিব, কোনো সমস্যা নাই। এখন আবার বলতেছি কি শি গিভস মি, সে আমাকে দেয়। শি গেভ মি, সে আমাকে দিয়েছিল। এখনো কিন্তু আমি বুঝতেছি এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট, এটা আমার পাস্ট ইনডিফিনিট। সে আমাকে দিয়েছিল না কাকে দিয়েছিল ডাজন্ট ম্যাটার। এখন আমি মিটাকেও তুলে দিব, মিটাকেও তুলে দিব। তাহলে আমার শুধু থাকে কি, শুধু আমার থাকে কি she gives আর she gave, she gives আর she gave। আমি আবার লিখে ফেলতেছি, সবকিছু বাদ দিয়ে আমার রইলো কি she gives আর she gave। এখনো কিন্তু আমি বুঝতেছি এটা আমার প্রেজেন্ট টেন্স, এটা আমার পাস্ট টেন্স। বুঝতেছি কিনা? এটা প্রেজেন্ট, এটা পাস্ট, এখন আমি বুঝতেছি না? খুশনুর তৌহিদ, বুঝতে পারছি। খুশনুর আপু, তৌহিদ ভাইয়া, একসাথে মিলা খুশনুর তৌহিদ, বুঝতে পারছি। এখন দেখেন এখনো কিন্তু আমি বুঝতেছি এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও কি পাস্ট ইনডিফিনিট। দেখেন মাঝখান থেকে শুধু গিভস আর গেভটা আমি সরাইয়া দিছিলাম, আপনি কিচ্ছুই বুঝেন নাই। এসএফ ঝর্ণা, আপনার চুলের এই অবস্থা কেন? মাথার চুল ছাটান না কেন? আমি মাথার চুল ছাটাই সপ্তাহে 2 দিন, বুঝেন নাই? এই মাথার চুল আর দাড়ির পেছনে যে টাকা যায় আল্লাহর রহমতে এটা দিয়ে গাড়ি কিনা যাইতো। আচ্ছা যাই হোক, সারাদিন ক্লাস নেই তো, সারাদিন দৌড়াদৌড়ি করি এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, দ্যাটস ওয়াই এটা আমরা পার্সোনাল জিনিসে না যাই। চুল দেখার দরকার নাই আপনার, আপনি ক্লাস দেখেন। ওকে, দেখেন এটা অটোমেটিক্যালি আমি বুঝতেছি শি গিভস, আর এটা বলতেছি আমি কি শি গেভ। অটোমেটিক্যালি এটা আমার কি প্রেজেন্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট। যেমন আমি যদি বলি আই ইটিং রাইস, আই ইটিং রাইস, এই ইটিংটা তো একটা ভার্ব, রাইট? এটাও কিন্তু একটা ভার্ব। আবার যদি আমি বলি আই ইটিং রাইস, আপনাদেরকে সোজাভাবে বোঝাচ্ছি, বুঝেন। আই ইটিং রাইস, এই ইটিংটাও কিন্তু একটা ভার্ব। বলেন তো কোনটা কোন টেন্স? এখন বলেন তো কোনটা কোন টেন্স? বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? ভাই আমার আলোচনা শুনেন, জীবনে আর সমস্যা হবে না। না শুনলে সারা জীবন ওই সনাতন পদ্ধতিতেই থাকবেন, সমস্যা থেকেই যাবে। দেখেন এখন কি আমি বুঝতে পারতেছি? আমার সাথে একটু কমেন্ট করেন, এখন কি আমি বুঝতেছি কোনটা কোন টেন্স? কেমনে কন্টিনিউয়াস? এটা যদি কন্টিনিউয়াস হয়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস? বোঝা যাচ্ছে? নন ফাইনাইট ভার্ব, এই ইটিং সকল বিয়ন প্লাস আইএনজি কি নন ফাইনাইট ভার্ব, সকল বিয়ন প্লাস আইএনজি কি নন ফাইনাইট ভার্ব। এটাও নন ফাইনাইট ভার্ব, এটাও নন ফাইনাইট ভার্ব। আমি কিন্তু টেন্স পরিবর্তন করতে পারতেছি না। যখন আমি বলবো আই এম ইটিং রাইস, যখন আমি বলবো আই ওয়াজ ইটিং রাইস, তখন অটোমেটিক্যালি কিন্তু আমি বুঝতেছি এটা আমার প্রেজেন্ট, এটা আমার প্রেজেন্ট, এটা আমার পাস্ট, এটা আমার প্রেজেন্ট, এটা আমার পাস্ট। এটাই হচ্ছে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। এখন কি এই এম ইটিং কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? এম ইটিং কি ফাইনাইট নাকি নন ফাইনাইট বলেন তো? এখন ওয়াজ ইটিং কি ফাইনাইট নাকি নন ফাইনাইট, এটা বলেন তো? এখন বোঝা যাচ্ছে না? এখন কিন্তু বুঝতে পারছি এটা কিন্তু প্রেজেন্ট, এটা কি পাস্ট। এটা যেহেতু ওয়াজ, এটা পাস্ট, এটা কি প্রেজেন্ট। তার মানে আমরা বুঝা গেছি যে যেই টেন্স দিয়ে মানে যেই ভার্বটা দিয়ে আমি টেন্সের পরিবর্তন বুঝতে পারবো ওইটাই ফাইনাইট ভার্ব, যেই ভার্বটা দিয়ে টেন্সের পরিবর্তন বুঝতে পারবো না সেটাই কি নন ফাইনাইট ভার্ব। যেমন আমি যদি বলি আই সিন হিম, আবার যদি বলি আই সিন হিম, আই সিন হিম, আই সিন হিম। নন ফাইনাইট ভার্ব গুলা কি কি? টু প্লাস বিয়ন সবসময় নন ফাইনাইট ভার্ব, বিয়ন প্লাস আইএনজি সবসময় নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? ভার্বের বি থ্রি সবসময় নন ফাইনাইট ভার্ব। এখন আমার কথা হচ্ছে কেন এরা নন ফাইনাইট ভার্ব? এগুলা কেন নন ফাইনাইট ভার্ব আপনাকে বুঝতে হবে, কারণ এরা টেন্সের পরিবর্তন বোঝাইতে পারে না। আই সিন হিম, আই সিন হিম। কিন্তু আমি যদি এখনই যুক্ত করে দেই যে আই হ্যাভ সিন হিম,
আই হ্যাভ সিন হিম, আই হ্যাড সিন হিম, তখন কিন্তু অটোমেটিক্যালি বুঝে যাচ্ছি এটা প্রেজেন্ট। প্রেজেন্ট পারফেক্ট নাকি ডাজন্ট ম্যাটার, এটা প্রেজেন্ট, এটা কি পাস্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট, এটা পাস্ট পারফেক্ট। দেখেন যখন এই সিন সিন ছিল তখন কিন্তু আমি টেন্সের পরিবর্তন বুঝি নাই, যখন আমি হ্যাভ যুক্ত করলাম, হ্যাড যুক্ত করলাম, তখন অটোমেটিক্যালি টেন্সের পরিবর্তন বুঝা গেছি, এটা প্রেজেন্ট, এটা পাস্ট। তার মানে হ্যাভ সিন, হ্যাড সিন, ভার্বের পূর্বে V3 এর পূর্বে যখন আমি টু হ্যাভ ভার্ব যুক্ত করে দিব, টু হ্যাভ ভার্ব যুক্ত করে দিব, তখন সেটা কি হয়ে যাবে ফাইনাইট ভার্ব, তখন সেটা কি হয়ে যাবে ফাইনাইট ভার্ব। ওকে, তখন সেটা কি হয়ে যাবে ফাইনাইট ভার্ব। যদি তাই হয় এখন আমরা ক্লজের সংজ্ঞা লিখব, এখন আমরা ক্লজের সংজ্ঞা লিখব। ফাইনাইট ভার্ব যুক্ত, ফাইনাইট ক্লজ হইতে গেলে অবশ্যই ফাইনাইট ভার্ব থাকা লাগবে, হ্যাঁ বেসিকটা আমরা ক্লিয়ার করি চলেন। ফাইনাইট ভার্ব যুক্ত, ফাইনাইট ভার্ব যুক্ত একগুচ্ছ, একগুচ্ছ ওয়ার্ডকে, ফাইনাইট ভার্ব যুক্ত একগুচ্ছ ওয়ার্ডকে ক্লজ বলে, ফাইনাইট ভার্ব যুক্ত একগুচ্ছ ওয়ার্ডকে ক্লজ বলে। তাহলে ফ্রেজ কি, ফ্রেজটাও আমাদের জানতে হবে। ফাইনাইট ভার্ব বিহীন, ফাইনাইট বেসিক ক্লিয়ার করেন প্লিজ, ফাইনাইট ভার্ব বিহীন, ফাইনাইট ভার্ব বিহীন একগুচ্ছ ওয়ার্ডকে, একগুচ্ছ ওয়ার্ডকে নন ফাইনাইট ফ্রেজ বলে, একগুচ্ছ ওয়ার্ডকে কি বলে, ওয়ার্ডকে ফ্রেজ বলে, একগুচ্ছ ওয়ার্ডকে কি বলে ফ্রেজ বলে। লেখেন সংজ্ঞাটা লিখে রাখেন, ক্লজের সংজ্ঞা কি, তারপর আমি এক্সাম্পল দিলে বুঝে যাবেন। ফাইনাইট ভার্ব যুক্ত, এখানে ফাইনাইট ভার্ব যুক্ত থাকবে, ফ্রেজের সংজ্ঞাটা কি ফাইনাইট ভার্ব বিহীন, মানে ফাইনাইট ভার্ব থাকবে না। ওকে, ফারজানা ফুজি হ্যাভ হ্যাড টেন্সের চেঞ্জ বোঝায়, তাই এগুলো ফাইনাইট ভার্ব। ভেরি গুড। আমরা পার্সোনাল এটাকে না যাই প্লিজ, পার্সোনাল এটাকে না যাই, আমরা ক্লাসটা করি, সবাই মনোযোগ দেন। তাহলে দেখেন ক্লজ কি, ফাইনাইট ভার্ব যুক্ত একগুচ্ছ ওয়ার্ডকে ক্লজ বলে, ফাইনাইট ভার্ব বিহীন একগুচ্ছ ওয়ার্ডকে কি বলা হয় ফ্রেজ বলা হয়। তাহলে আমি দেখি, আমি যদি বলি আই নো, আই নো সাকিবস ফ্রেন্ড, আই নো সাকিবস ফ্রেন্ড, এখানে সাকিবস ফ্রেন্ড কি ক্লজ নাকি ফ্রেজ। আবার যদি বলি আই নো দা পারসন হু ইজ ডিস্টার্বিং, ডিস্টার্বিং, আই নো দা পারসন হু ইজ ডিস্টার্বিং, সরি আই নো হবে না, আই ডোন্ট নো, আমি চিনি না। যেমন দেখেন আই নো সাকিবস ফ্রেন্ড, আই ডোন্ট নো দা পারসন হু ইজ ডিস্টার্বিং। এখন দেখেন এখানে হু ইজ ডিস্টার্বিং, এটুকু কি ক্লজ নাকি ফ্রেজ, এটুকু কি ক্লজ নাকি ফ্রেজ একটু জানান আমাকে। এটা হচ্ছে এক নাম্বার, বেসিক ক্লিয়ার করেন, সব ক্লিয়ার। আমি বারবার ক্লাসে শুধু বলি বেসিক ক্লিয়ার করতে হবে, হ্যাঁ। জুবায়েত হোসেন জনি, ভাই কেমন আছো? ভাই অনেক ভালো আছি, তুমি ক্লাসে ঢুকছো দেখে অনেক ভালো লাগলো আমার প্রিয় ভাই, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করুক জুবায়েত হোসেন জনি। হ্যাঁ অর্থ সহ ব্যাখ্যা করব। ভেরি গুড। এখানে এটা হচ্ছে কি, এখানে এটা কি, এখানে এটা হচ্ছে কি ফ্রেজ, কেন এটা হচ্ছে ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেজ, আর এটা হচ্ছে কি ক্লজ, এটা হচ্ছে ক্লজ। কেন আমি ইজকে অটোমেটিক্যালি কি করতে পারবো ওয়াজ করতে পারবো, তার মানে কি আই ডোন্ট নো দা পারসন হু ওয়াজ ডিস্টার্বিং, ক্লাস শেষে আমি বলবো ওয়াজ ডিস্টার্বিং, আর এখন বলতেছি ইজ ডিস্টার্বিং, তার মানে ইজকে যেহেতু আমি ওয়াজ করতে পারতেছি, তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব যুক্ত এক গুচ্ছ ওয়ার্ডকে কি বলা হয়, এক গুচ্ছ ওয়ার্ড মানে একের অধিক ওয়ার্ড,
ফাইনাইট ভার্ব যুক্ত একগুচ্ছ ওয়ার্ডকে কি বলা হয়? ক্লজ। ফাইনাইট ভার্ব বিহীন একগুচ্ছ ওয়ার্ডকে কি বলা হয়? ফ্রেজ। ফাইনাইট ভার্ব বিহীন একগুচ্ছ ওয়ার্ডকে কি বলা হয়? ফ্রেজ। যেমন সাকিবস ফ্রেন্ড, সাকিব একটা ওয়ার্ড, সাকিব একটা ওয়ার্ড, ফ্রেন্ডস একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড আছে কিন্তু এখানে কোনো কি নাই? ফাইনাইট ভার্ব নাই। ফাইনাইট ভার্ব আছে কিনা কেমনে বুঝবো? এমন কোনো ভার্ব নাই যাকে পরিবর্তন করে আমি টেন্স পরিবর্তন করে ফেলতে পারবো, ঠিক আছে? রবি দাস, সাকিবস ফ্রেন্ড ক্লজ না, সাকিবস ফ্রেন্ড হচ্ছে ফ্রেজ, হু ইজ ডিস্টার্বিং ক্লজ। আচ্ছা আমি আরো বোঝাচ্ছি, সমস্যা নাই। আমি যদি বলি এ বক্স অফ পেন্সিলস, এ বক্স অফ পেন্সিলস, এইটুকু কি ক্লজ নাকি ফ্রেজ বলেন তো? শুধু দেখবেন যে ওয়ার্ডটুকু আছে এই ওয়ার্ডটুকুতে একের অধিক ওয়ার্ড থাকতে হবে। এখানে ওয়ার্ড কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, টোটাল চারটা ওয়ার্ড আছে। একের অধিক ওয়ার্ড থাকতে হবে। ক্লজ এবং ফ্রেজ হওয়ার জন্য একের অধিক ওয়ার্ড অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, এখানে কি এমন কোনো ভার্ব আছে যেটাকে পরিবর্তন করে আমি টেন্সের পরিবর্তন করতে পারবো, বা এটা দ্বারা কি কোনো টেন্স বোঝাচ্ছে? যদি এমন কোনো ভার্ব থাকে যেটা দিয়ে আমি টেন্সের পরিবর্তন ঘটায় ফেলতে পারবো সেটা হচ্ছে ক্লজ। যদি না থাকে সেটা হচ্ছে কি? ফ্রেজ। ফ্রেজ। আমি যদি এটা বলি এ ডিস্টার্বিং পারসন ইজ নেভার বি গুড টু এনিওয়ান, আমি যদি বলি এ ডিস্টার্বিং পারসন ইজ নেভার বি গুড টু এনিওয়ান, এই যে বললাম এ ডিস্টার্বিং পারসন, এটা কি ক্লজ নাকি ফ্রেজ একটু বলেন তো? এ ডিস্টার্বিং পারসন নেভার বি গুড টু এনিওয়ান, এই ডিস্টার্বিং পারসন এটা কি ক্লজ নাকি ফ্রেজ? এখানে কি এমন কিছু আছে যেটাকে আমি পরিবর্তন করে টেন্স পরিবর্তন করে ফেলতে পারবো? বলেন তো, এমন কিছু কি আছে যেটা দিয়ে আমি টেন্সের পরিবর্তন ঘটায় ফেলতে পারবো এই ডিস্টার্বিং পারসনের মধ্যে? একটু জানান। ফারজানা ফুজি, ভেরি গুড। এমন কোনো ভার্ব যেটা দিয়ে আমরা টেন্সের চেঞ্জ আনতে পারবো সেটা ক্লজ, আর চেঞ্জ করতে না পারলে ফ্রেজ। আরোহী জান্নাত মেঘবালিকা ফ্রেজ, এমএসটি আতিয়া আক্তার ফ্রেজ, রাকিবা মুক্তা ফ্রেজ, এমডি তাইবুর রহমান ফ্রেজ। ফ্রেজ ফ্রেজ সবাই ফ্রেজ। কারণ কেন? এই ডিস্টার্বিং বিয়ন প্লাস আইএনজি, এবং এটাকে আমরা অন্য কিছু রূপান্তর করতে পারি না। তার মানে আমরা শিখে রাখলাম ক্লজ মানেই সেখানে, বিস্তারিত লেখেন, সেখানে এমন একটা, বাংলা লেখা রাখেন, এমন একটা ভার্ব থাকবে, এমন একটা ভার্ব থাকবে যাকে পরিবর্তন করলে টেন্স পরিবর্তন হয়ে যায়, টেন্স পরিবর্তন হয়ে যায়। ক্লজ মানে কি? ক্লজ মানেই সেখানে এমন একটা ভার্ব থাকবে যাকে পরিবর্তন করলে টেন্স পরিবর্তন হয়ে যায়, যাকে পরিবর্তন করলে টেন্স পরিবর্তন হয়ে যায়, যাকে পরিবর্তন করলে টেন্স পরিবর্তন হয়ে যায়। ওকে, তাহলে ফ্রেজ মানে কি? তাহলে ফ্রেজ মানে কি এটা লিখছেন সবাই? যদি এটা লিখে থাকেন, ফ্রেজ মানেই সেখানে এমন কোনো ভার্ব থাকবে না, যাকে পরিবর্তন করতে পারি, বা পরিবর্তন করে টেন্সের পরিবর্তন ঘটাতে পারবো, টেন্সের পরিবর্তন ঘটাতে পারবো। ওকে, এইটুকু লিখে রাখেন, এইটুকু একটু লিখে রাখেন প্লিজ। এইটুকু একটু লিখে রাখেন। আমরা কোশ্চেন সলভে ঢুকলে দেখবেন অটোমেটিক্যালি সবকিছু পারতেছি। হ্যাঁ, লাইভটা সবাই শেয়ার করে দেন, লাইভটা। টেন্স
কি বলে ক্লজ এবং ফ্রেজ নিয়ে জীবনে আমাদের ঝামেলা হবে না, সেইটুকু গ্যারান্টার আমি নিজেই। হ্যাঁ, ওকে। দেখেন, তার মানে কি ফাইনাইট ভার্ব যুক্ত একগুচ্ছ ওয়ার্ডকে কি বলা হয়? ক্লজ। ফাইনাইট ভার্ববিহীন একগুচ্ছ ওয়ার্ডকে কি বলা হয়? ফ্রেজ। এখন আপনাদের কাহিনী হচ্ছে যে প্রিন্সিপাল ক্লজ কি আর সাবঅর্ডিনেট ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজ কি? ওকে, শর্টকাটে লিখে রাখেন। প্রিন্সিপাল ক্লজ মানে হচ্ছে যার সাথে কোনো ক্লজ মার্কার থাকবে না, যার সাথে কোনো ক্লজ মার্কার থাকবে না। সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? যার সাথে যার সাথে যার সাথে অবশ্যই অবশ্যই ক্লজ মার্কার থাকবে, ক্লজ মার্কার থাকবে। এক কথাই শেষ। প্রিন্সিপাল ক্লজের আরেক নাম কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আরেক নাম কি? ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ, এইটুকু মনে রাখেন। ডিপেন্ডেন্ট ক্লজ, এনাফ। মরিয়ম আক্তার, ক্লজ মানে সেখানে আমার একটা ভার্ব থাকবে যাকে পরিবর্তন করলেই টেন্স পরিবর্তন হয়ে যায়। ফ্রেজ মানে এমন কোনো ভার্ব থাকবে না যাকে পরিবর্তন করলেই টেন্স পরিবর্তন ঘটাতে পারবো। গুড। আগেরটা লিখতে পারেন নাই? আগেরটা লিখেন। এই যে আগেরটা, ফ্রেজ মানে যেখানে এমন কোনো ভার্ব থাকবে না যাকে পরিবর্তন করতে পারি বা পরিবর্তন করে টেন্সের পরিবর্তন ঘটাতে পারবো বা পারি। হ্যাঁ, এটা হচ্ছে আগেরটাই, স্ক্রিনশট দিয়ে রাখেন। তারপরে হচ্ছে প্রিন্সিপাল ক্লজ মানে কি? কোনো ক্লজ মার্কার থাকবে না। সাবঅর্ডিনেট ক্লজ মানে কি? যার সাথে অবশ্যই ক্লজ মার্কার থাকবে। ক্লজ মার্কার হিসেবে কি হয়? সো দ্যাট, তারপর অ্যাজ, টিল, আনটিল, ইফ, হোয়াইল, তারপর দ্যাট, হো, হুইচ, হোম, হোয়ার, হোয়েন, হাউ, এইগুলাই হচ্ছে ক্লজ মার্কার। দেখেন, এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা মূল আলোচনায় এখন ঢুকি। বেসিক আলোচনা আমাদের শেষ, মূল আলোচনায় আমরা ঢুকি। লেখেন, ইট দ্বারা মিলে গেলেই নাউন ক্লজ। ইট দ্বারা মিলে গেলেই নাউন ক্লজ। শেষ। ইট দ্বারা মিলে গেলেই নাউন ক্লজ। এখন আপনাদের সন্দেহ থাকতে পারে সকল নাউন ক্লজ কি ইট দ্বারা রিপ্লেস করা সম্ভব? তাই আমি লিখে দিচ্ছি, পৃথিবীর 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 সকল নাউন ক্লজই ইট দ্বারা মিলে যেতে বাধ্য। পৃথিবীর সকল নাউন ক্লজে ইট দ্বারা মিলে যেতে বাধ্য। দ্যাট মিন্স ইট দ্বারা মিলবেই। মহসিনা ফেরদৌস, যে সকল ক্লজ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভরশীল নয় তাকে প্রিন্সিপাল ক্লজ বলে। ঠিক আছে, কিন্তু পরীক্ষার হলে যা অনেক সময় বুঝবেন না কোনটা প্রকাশ করতেছে কোনটা প্রকাশ করতেছে না। সো যার সাথে ক্লজ মার্কার থাকে এটা দিয়ে আমরা অটোমেটিক্যালি বুঝে যাব। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এইটুকু আমরা লিখছি, ইট দ্বারা মিলে গেলেই নাউন ক্লজ। পৃথিবীর সকল নাউন ক্লজে ইট দ্বারা মিলে যেতে বাধ্য। আমি যদি এক্সাম্পল হিসাবে বলি, আই নো হো ডিড ইট। আই নো হো ডিড ইট। এখানে হো ডিড ইট কোন ক্লজ হবে একটু বলেন তো? আই নো হো ডিড ইট, আমি কিচ্ছুই দেখবো না। হো, হুইচ, হোম কি আছে আমি কিচ্ছুই দেখবো না। আই নো হো ডিড ইট। এখানে হো ডিড ইট। সবাই নোট করে একটু জানাবেন নোট ডান কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের লেখা শেষ। এখানে আই নো হো ডিড ইট, এখানে আই নো হো ডিড ইট কোন ক্লজ একটু বলেন তো?
সবাই একটু উত্তর করেন প্লিজ। এটা একটা নাউন ক্লজ, এটা একটা নাউন ক্লজ, এরপরেও এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এই যে ক্লজ মার্কার সহ এটাই আছে, ক্লজ মার্কার সহ এটাই আছে, তাহলে এটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ এবং নাউন ক্লজ। হ্যাঁ, ওকে। ওকে, তাহলে চলেন আমরা একটা সুন্দর একটা জিনিস দেখে নিই। I know that he will come। আমি যেভাবে লিখতেছি এভাবে লেখেন, I know that he will come। এখানে টান থাকবে that he will come এর নিচে, তারপর I know the place where he lives। I know the place where he lives, এখানে টান থাকবে where he lives এর ক্ষেত্রে। I will go where he lives, where he lives। বলেন তো কোনটা কোন ক্লজ? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। এটা লিখেন, লিখে একজন আমাকে জাস্ট জানান যে নোট ডান, তারপর সবাই আমার দিকে মনোযোগ দেন। আপনি যদি এই 3টা লাইন বুঝতে পারেন, জীবনে আপনার ক্লজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ সব শেষ হয়ে যাবে। নোট কি ডান হয়েছে? নোট ডান হলে একটু জানান প্লিজ। নোট ডান হলে একটু জানান প্লিজ। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে আন্ডারলাইনকৃত যত আন্ডারলাইনকৃত ওয়ার্ড পাবেন আপনি পরীক্ষার হলে গিয়ে, বা ক্লজ মার্কার যুক্ত যে ওয়ার্ডগুলো পাবেন, সেন্টেন্সটা পাবেন, সবগুলাকে কি করে ফেলবেন? ইট দ্বারা রিপ্লেস করে ফেলবেন। সেটা যাই হোক, ইট দ্বারা রিপ্লেস করে ফেলবেন। এটাও ইট দ্বারা রিপ্লেস করলাম, এটাও ইট দ্বারা রিপ্লেস করলাম, আমি 3টা ইট দ্বারা রিপ্লেস করে ফেললাম। হ্যাঁ, ইট দ্বারা রিপ্লেস করার পর, ইট দ্বারা রিপ্লেস করার ফলে যদি মিলে যায় তাহলে সেটা কি নাউন ক্লজ। আমি যদি বলি আই নো ইট, আমি ইহা জানি, তার মানে কি মিলে গেছে, তার মানে কি মিলে গেছে। মিলে গেলেই কি, মিলে গেলেই কি নাউন ক্লজ। তাহলে আই নো দ্যাট হি উইল কাম, তাহলে আই নো ইট মিলে গেছে, তার মানে এইটুকু কি নাউন ক্লজ, এইটুকু কি নাউন ক্লজ। এতে কোনো সন্দেহ নাই, আপনারা বিন্দু মাত্র ভয় পাবেন না, বিন্দু মাত্র সন্দেহ রাখবেন না। পৃথিবীর সকল ক্লজ, পৃথিবীর সকল নাউন ক্লজ ইট দ্বারা মিলে যেতে বাধ্য। হ্যাঁ, পৃথিবীর সকল নাউন ক্লজ ইট দ্বারা মিলে যেতে বাধ্য। কিন্তু আমি যদি এখানে দেখি আই নো দা প্লেস ইট, ইট দ্বারা রিপ্লেস করার পর কি মিলছে নাকি মিলে নাই? আপনারা আমাকে একটু জানান, 2 নাম্বার কি ইট দ্বারা রিপ্লেস করার পর মিলছে নাকি মিলে নাই? শুধু এইটুকু জানান। আমি তো পারি, আমি পারলে তো হবে না, আপনাদেরকে শিখাইতে হবে আমার, রাইট? সো আপনারা একটু কমেন্ট করেন, ইট দ্বারা মিলছে নাকি মিলে নাই? 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 একটু কমেন্ট করে জানান প্লিজ, 2 নাম্বারটা কি ইট দ্বারা মিলছে নাকি মিলে নাই? যদি মিলে থাকে আপনি কমেন্ট করে জানাবেন মিলছে বা মিলেছে, আর না মিলে থাকলে বলবেন মিলে নাই। মিলে নাই, মেহেদী হাসান রাসেল মিলে নাই। যদি না মিলে তখন আমরা কি করব? যেহেতু আমি ইট দ্বারা রিপ্লেস করছি, তাহলে তো এটা আমার সেন্টেন্সে নাই, তাহলে আছে কি আই নো দা প্লেস ইট। ইট দ্বারা আমি রিপ্লেস করছি, মিলে নাই। যদি না মিলে তার পূর্বের ওয়ার্ডটাকে আমি ফলো করব। যদি দেখি তার পূর্বের ওয়ার্ডটা নাউন অথবা নাউন অথবা প্রোনাউনের যে কোনো একটা কিছু আছে, তাহলে সেই ক্লজটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। সেটা অটোমেটিক্যালি কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ আমরা জানি নাউন এবং প্রোনাউনকে যে মডিফাই করে সে অটোমেটিক্যালি কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ।
দেখেন ট্রিক্সটা দেখেন, আপনি শুধু জানতেন যে ইট দ্বারা মিলে গেলে কি নাউন ক্লজ, ইট দ্বারা না মিললেও আমরা অন্যান্য ক্লজ বের করে ফেলতে পারবো, ঠিক আছে। আই নো দা প্লেস ইট যেহেতু মিলে নাই, তার পূর্বের অর্থটা আমরা দেখব। পূর্বের অর্থটা যদি নাউন অথবা প্রোনাউনের যে কোনো একটা কিছু হয়, তাহলে সেটা চোখ বন্ধ করে কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লজ। চোখ বন্ধ করে কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে হোয়ার হি লিভস, এটুকু আমরা পাইলাম কি, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, তারপর আবার যদি বলি আই উইল গো ইট, এটাও তো মিলে নাই, এটাও কি মিলে নাই। আই উইল গো ইট, আমি যাব ইহা, এটাও মিলে নাই, এটাও মিলে নাই। যদি না মিলে বরাবরের মতো আমরা কি করব, তার পূর্বের অর্থটাতে চলে আসব, পূর্বের অর্থটাতে চলে আসব। যদি মিলে যেত সে নাউন ক্লজ হইতো, পূর্বের অর্থটা যদি নাউন অথবা প্রোনাউনের যে কোনো একটা কিছু হইতো, তাহলে সেটা কি হইতো, অ্যাডজেক্টিভ ক্লজ হইতো। মিলে নাই, তার পূর্বের অর্থটা নাউন অথবা প্রোনাউনও না, তাহলে অটোমেটিক্যালি সেটা কি, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝাইতে পারছি? এখানে ভার্ব আছে না কি আছে আপনার দেখার দরকার নাই। আপনি দেখবেন মিলছে যদি মিলে নাউন ক্লজ, যদি দেখেন যে মিলে নাই, তার পূর্বে নাউন অথবা প্রোনাউনের যে কোনো একটা কিছু আছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ। মিলেও নাই, নাউন অথবা প্রোনাউনও নাই, তাহলে অটোমেটিক্যালি সেটা কি, অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পারছি? এইটুকু আলোচনা বুঝতে পারছি? এইটুকু আলোচনা বুঝতে পারছি কিনা একটু জানাই প্লিজ। এইটুকু আলোচনা আমরা বুঝছি কিনা একটু জানাই প্লিজ। এইটুকু আমরা বুঝছি কিনা একটু জানাই প্লিজ। এইটুকু বুঝতে পারছি কিনা একটু জানাই প্লিজ। এই আলোচনাটুকু বুঝছি আমরা, এইটুকু আমরা বুঝছি। ওকে, যদি বুঝে থাকি, এখন আমরা দেখব অ্যাডভার্বিয়াল ক্লজ চেনার উপায়। চেনার উপায় দেখেন, শর্টকাটটা দেখেন, অটোমেটিক্যালি আমরা পারবো। কোন সেন্টেন্সে যদি so that, in order that, then, till, until, as, দেখেন so that, in order that, then, till, until, as, তারপর if, while, এগুলা যে কোনো একটা কিছু পায়া যান, তাহলে সেটা অটোমেটিক্যালি আপনি বিকল্প কোনো চিন্তা না করে তাড়াতাড়ি অ্যাডভার্বিয়াল ক্লজ দাগাবেন। হ্যাঁ, 999 ফোন দিয়ে দিবেন, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ দাগায় দিবেন। কোনো সেন্টেন্সে যদি ক্লজ মার্কার হিসাবে বা যেই জায়গাতে আপনি পান সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দেন, টিল, আনটিল, অ্যাজ, ইফ, হোয়াইল, এগুলা যে কোনো একটা কিছু পায়ে গেলে আপনি বিকল্প কোনো চিন্তা না করে অটোমেটিক্যালি কি দাগায় দিবেন, অটোমেটিক্যালি কি দাগায় দিবেন, অটোমেটিক্যালি কি দাগায় দিবেন, অ্যাডভার্বিয়াল ক্লজ। এইটুকু নোটটা লিখে একটু আমাকে শেয়ার করে দিবেন, আর কেউ বাজে কমেন্ট করবেন না প্লিজ ভাই, দরকার নাই। আপনি শিখতে আসছেন, হ্যাঁ আপনি শিখতে আসছেন, আপনি শিখবেন, শর্টকাটে শিখেন, না হলে সারা জীবন পড়াশোনা করবেন, কিচ্ছু হবে না। দেখবেন সারা দিন রাত পড়ে গেছেন, চাকরি পরীক্ষায় খারাপ করে ফেলছেন, ঝামেলা না ভাই। আমি কিভাবে পারলাম তাই সেটা ম্যাটার করে না, আমি সঠিকভাবে অ্যান্সার করতে পারছি কিনা সেটা ম্যাটার করে। হ্যাঁ, ওকে, এইটুকু আমরা লিখছি, এইটুকু লিখছি কিনা একটু একটু নোট ডান লিখে জানান। হ্যাঁ, এইটুকু লিখছি কিনা একটু জানাই। ওকে, এইটুকু লেখা যদি ডান হয়ে থাকে, তাহলে এটা নোটটার দিকে একটু নজর রাখবেন। সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, দেন, টিল, আনটিল, অ্যাজ, ইফ, হোয়াইল, এগুলো থাকলে সে কি হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। যেমন আপনাদের চাকরি পরীক্ষায় এই কোশ্চেনটা কতবার আসছে বলার বাইরে, এরকম ভাবে আসছে, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। এটা কতবার আসছে ভাইয়া বলার বাইরে, স্ট্রাইক দ্য আয়রন হোয়াইল ইট ইজ হট। এখানে হোয়াইল ইট ইজ হট কোন ক্লজ, হোয়াইল ইট ইজ হট কোন ক্লজ। আমি যদি এ নাম্বারে বলি নাউন ক্লজ, নাউন ক্লজ, বি নাম্বারে যদি বলি অ্যাডজেক্টিভ ক্লজ,
অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ। সি নাম্বারে যদি বলি অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এবং ডি নাম্বারে যদি বলি সরাসরি যদি বললাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখন আপনার উত্তর কি হবে? আপনি কি বিন্দুমাত্র চিন্তা করবেন নাকি সরাসরি উত্তর দিয়ে দিবেন? দেখেন তো, আপনার কিচ্ছু দেখার দরকার নাই, আপনি হোয়াইল পায়ে গেছেন। কোন সেন্টেন্সে হোয়াইল থাকলে, ক্লজ মার্কার হিসেবে হোয়াইল থাকলে সে আজীবন অ্যাডভার্বিয়াল ক্লজ। আপনি মারা যাবেন এরপর অ্যাডভার্বিয়াল ক্লজ, আপনার জানাজা সম্পন্ন হয়ে যাবে, আমি মারা যাব এরপরও সে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। সারা জীবন মনে রাখবেন, কি আছে ডাজন্ট ম্যাটার, কিভাবে দিছে ডাজন্ট ম্যাটার, হোয়াইল আছে মানে সেই কি অ্যাডভার্বিয়াল ক্লজ, হোয়াইল আছে মানে সেই কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এক কথাই শেষ। রাইট ফারজানা ফুজি, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে পরে যদি আমি বলি if you attend in a class, you should not make any disturb. Okay, if you attend in a class, এটা কোন ক্লজ বলেন তো? আমি নিজে নিজে বানাইয়া দিতেছি এগুলা, আগেরটাই দিছে, এটা আমি নিজেই লিখলাম, আমার মন চাইতেছে আমি লিখি। ইফ ইউ অ্যাটেন্ড ইন এ ক্লাস, আমি অন্যভাবে লিখতেছি, এটাও যখন আপনি ধরে ফেলতে পারবেন তখন বুঝবেন আপনার বেসিক ক্লিয়ার হয়ে গেছে, আপনাকে আর আটকানোর ক্ষমতা নাই। ইফ ইউ অ্যাটেন্ড ইন এ ক্লাস, ইউ শুড নট মেক এনি ডিস্টার্ব। তাহলে ইফ ইউ অ্যাটেন্ড ইন এ ক্লাস, তাহলে এখানে কি হবে? এটা কোন ক্লজ? অপশন এগুলাই আপনি বলেন। অ্যাডভার্বিয়াল ক্লজ, কারণ আমি কিচ্ছু দেখবো না। কেন দেখবো না? আমি সেন্টেন্সে ইফ পায়া গেছি, যেহেতু আমি ইফ পায়া গেছি তাহলে অটোমেটিক্যালি সে কি আছে, অর্থ কি, বাংলা কি, ইংরেজি কি, আমি কি বুঝি নাকি না বুঝি, নাকি উচ্চারণ করতে গিয়ে আমার দাঁত ভাঙা পড়ে গেছে, ডাজন্ট ম্যাটার টু মি, সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এখন মেইন ওয়ার্ডটা লিখি, যেভাবে আপনাদের চাকরির পরীক্ষায় বহুবার আসছে, এভাবে আসছে যে ইফ you make a promise, if you make a promise, you should keep it, ভাই বিশ্বাস করেন এটা চাকরির পরীক্ষায় কতবার আসছে, যারা কোশ্চেন সলভ করেন তারা বুঝতে পারবেন। ইফ ইউ মেক এ প্রমিস ইউ শুড কিপ ইট, এখানে ইফ ইউ মেক এ প্রমিস এটা কোন ক্লজ বলেন? হ্যাঁ, ভেরি গুড, এম এস টি তানমিন আক্তার। ইফ দেখলেই কি অ্যাডভার্বিয়াল ক্লজ, এক কথাই শেষ, ইফ দেখলেই কি অ্যাডভার্বিয়াল ক্লজ। ভেরি গুড, তারপর আমরা দেখি এইটা কোন ক্লজ বলেন তো? ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, আনটিল আই কাম ব্যাক কোন ক্লজ বলেন? কোন ক্লজ বলেন প্লিজ, কোন ক্লজ বলেন প্লিজ? আনটিল থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে এটাও হয়ে যাবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, যেহেতু আপনি আনটিল পায়ে গেছেন। হ্যাঁ, তারপর দেখেন চাকরির পরীক্ষায় কিভাবে আসছে, আমরা দেখি। হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড so that he can get a job, he can get a job, he works hard so that he can get a job। এখানে বলেন তো এই so that he can get a job এটা কোন ক্লজ? এটা
কোশ্চেনটা ছিল এইভাবে, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান সাকসিড। এই সাকসিডের জায়গায় যেহেতু আমরা চাকরির ক্লাস করতেছি, গেট আ জব আমি যুক্ত করে দিছি। হ্যাঁ, সো দ্যাট এটা কি হবে বলেন? ভেরি গুড। এমএসটি সুবর্ণ আক্তার, সো দ্যাট অ্যাডভার্বিয়াল ক্লজ। ভেরি গুড। আমার কিছু শিখাও লাগতেছে না, কিছুই না। হে খুরশেদ আলম ভাই নকলা থেকে, খুরশেদ আলম ভালো আছো? অ্যাডভার্বিয়াল ক্লজ, সো দ্যাট অ্যাডভার্বিয়াল ক্লজ। আমাকে একটু জানান তো, খুব প্যারা লাগতেছে, আমরা বুঝতেছি না, খুব ইজিলি বুঝতেছি কিনা একটু জানান আমাকে প্লিজ। প্যারা লাগলে বলেন। প্যারা লাগতেছে। তারপর দেখেন, আমরা দৈনন্দিন জীবনে যে কথাগুলো বলে থাকি সেখান থেকেও আমরা শিক্ষা পাই। যেমন আমি যদি বলি, আই উইল লাভ মাই ফ্যামিলি till my death, till my death. I will love my family till my death, till my death. এটা কি হবে বলেন তো একটু? till my death। একটা জিনিস মনে রাখবেন, এখানে কি ক্লজ আছে, ফাইনাইট ভার্ব আছে নাকি না আছে, এটা কিন্তু বুঝতে হবে। ফাইনাইট ভার্ব আছে নাকি না আছে এটা কিন্তু বুঝতে হবে। ফাইনাইট ভার্ব না থাকলে কিন্তু তার নাম হয়ে যায় ফ্রেজ। হ্যাঁ, না থাকলে ফ্রেজ, ফাইনাইট ভার্ব থাকলে নাম হয়ে যায় ক্লজ। বলেন তো এটা কি হবে? ফারজানা ফুজি, নো প্যারা জাস্ট সিল কস। এটা আপনার ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ। বুঝাইতে পারছি আমরা, বুঝাইতে পারছি। আমরা আরো প্যারা খাবো, আমরা আরো প্যারা খাবো, অটোমেটিক্যালি আমরা বুঝে গেছি না? অটোমেটিক্যালি আমরা বুঝে গেছি না? দেখেন আমরা কিচ্ছুই শিখলাম না, আমরা এখন অটোমেটিক্যালি পারবো, অটোমেটিক্যালি পারবো। মনে রাখবেন, অ্যাডজেক্টিভ সারা জীবন, অ্যাডজেক্টিভ সারা জীবন নাউন আর প্রোনাউনকে তেল দিতে দিতে তার জীবন গেল। নাউন আর প্রোনাউনের গুণগান গাইতে গাইতে কার জীবন গেল? অ্যাডজেক্টিভের জীবন গেল। তাহলে কোনো ক্লজ যদি নাউন আর প্রোনাউনের গুণগান গায় তাহলে সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। কোনো ফ্রেজ যদি নাউন বা প্রোনাউনের গুণগান গায় তাহলে সেটা কি? অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ। কোনো একটা ওয়ার্ড যদি নাউন বা প্রোনাউনের গুণগান গায় সে অটোমেটিক্যালি শুধু অ্যাডজেক্টিভ। সিম্পল বিষয়, এগুলো আমাদের জানতে হবে। এরপর আমরা শর্টকাট দেখলাম, ইট দ্বারা রিপ্লেস করলেই মিলে গেলে সেটা নাউন ক্লজ, যদি মিলে না যায় পূর্বের অর্থটা দেখবো সেটা কি অ্যাডজেক্টিভ নাউন নাকি প্রোনাউন। কারণ নাউন এবং প্রোনাউন সম্পর্কে একমাত্র অ্যাডজেক্টিভই কথা বলতে পারে, আর কারো রাইট নাই। তাহলে সেটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি দেখি ইট দ্বারা মিলে নাই, নাউন অথবা প্রোনাউনও নাই, কি আছে আমি আর কিচ্ছু দেখবো না, সে অটোমেটিক্যালি কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পারছি? প্রভা চৌধুরী, হ্যাঁ কোনো প্যারা নাই স্যার, এনজয় করে ক্লাস করতেছি। ওকে, মহসিনা ফেরদৌস, আপনি তো পারেন সব, কিন্তু অনেক কঠিন ভাবে পারেন। আমি তো বলি নাই যে আপনারা পারেন না। এই যে যে বললেন হোয়াই দ্বারা প্রশ্ন করলে যে ক্লজ পাওয়া যায় তা অ্যাডভার্বিয়াল ক্লজ, এমনও দেখা যায় সেন্টেন্স দেখে আমরা বুঝি না কারে কোশ্চেন করব, কোন জায়গায় কোশ্চেন করব। মানে ওই যে একটা কথা আছে না, সর্বাঙ্গে ব্যথা হয়ে গেলে কোথায় মলম দেব, ওষুধ দিব, এটাই বুঝি না। মানে ওই যে বলে না যে ব্যথা পাওয়ার স্থানে দিনে 3 বার লাগাবেন, ঠিক আছে না? এখন ব্যথা পাইছি আমি কিসে? ব্যথা পাইছি একটা ইটে, একটা ইটের সাথে লাগা ব্যথা পাইছি। এখন মলম কি না এই ইটে সারাদিন লাগাইতেছি, তাহলে কি আমার ভালো হবে? না, বিষয়টা এরকম না। বিহেভ হাউ এ জেন্টলম্যান বিহেভস, তাহলে কি বিহেভ হাউ এ জেন্টলম্যান বিহেভস কিভাবে, কিভাবে বিহেভ করবেন? তাহলে ওই যে হাউ, কিভাবে, হয়েন কখন, কখন কোথায় কিভাবে। বিহেভ হাউ এ জেন্টলম্যান বিহেভস, এটা তো আপনার অ্যাডভার্বিয়াল ক্লজ। চলুন তো আমরা দেখি, আই নো দ্যাট হি উইল কাম।
আই নো দ্যাট হি উইল কাম, দ্য আন্ডারলাইন পার্ট ইজ কি, এটা বিটিভির সহকারী প্রকৌশলীতে আসছিল, এখানে টান দেওয়া আছে আপনার শুধু আই নোতে। এই আই নোটুকু কি হবে বলেন তো? আমি কিন্তু আপনাদের বলে দিছি, আপনাদের কিন্তু আমি বলছি যে ক্লজ মার্কার যুক্ত যেটুকু থাকে এইটুকু হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। ক্লজ মার্কার ছাড়া যেটুকু থাকে সেইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এখন কে একা অর্থ প্রকাশ করতেছে নাকি না করতেছে এগুলাতে আমরা প্যারা খাই। হ্যাঁ, এনজে তন্নি হাওয়া আছে তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আকবর ফারুক, আমার ওয়াইফ সাধারণত হাসে না, শুধু আমার পাশে বসে থাকে, কিন্তু স্যার যখন আমার কমেন্ট পড়ে না তখন আমার ওয়াইফ 1 মাসের হাসি একদিনে দিয়ে দেয়। সালাম আলাইকুম ভাবি, আকবর ফারুকের ওয়াইফ ভাবি, আশা করি আপনি ভালো আছেন। ওকে, দেখেন আই নো যেহেতু দ্যাট যুক্ত ক্লজ এইটা, তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে তো এটা অ্যাডভার্বিয়াল ক্লজও হবে না, অ্যাডজেক্টিভ ক্লজও হবে না, নাউন ক্লজও হবে না, এ প্রিন্সিপাল ক্লজ। উত্তর কি? 1 নাম্বার উত্তর হচ্ছে এ প্রিন্সিপাল ক্লজ। এ নাউন ক্লজ হবে না। যদি দ্যাট হি উইল কাম থাকতো, এখানে যদি কাম থাকতো তাহলে আপনি ইট দ্বারা রিপ্লেস করে ফেলতেন আই নো ইট, তখন হয়ে যেত নাউন ক্লজ। হ্যাঁ, তখন হয়ে যেত নাউন ক্লজ। একের উত্তর হবে ডি, এ প্রিন্সিপাল ক্লজ। টানটা কোন জায়গায় আছে আপনার দেখতে হবে, আই নো এর মধ্যে আছে। ক্লজ মার্কার না থাকলে তো আমি ক্লজ বলতে পারবেন না। দ্যাট হি উইল কামে তো টান নাই, নিচে তো আন্ডারলাইন করা নাই। ভাই একের উত্তর হচ্ছে ডি, এ প্রিন্সিপাল ক্লজ। এটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজ। যদি দ্যাট হি উইল কাম থাকতো তাহলে হয়তো এটা নাউন ক্লজ। বুঝাইতে পারছি? হ্যাঁ, ইনানোর প্রিন্সিপাল ক্লজ। তারপর দেখেন লুক বিফোর ইউ লিভ, হিয়ার লুক ইজ, এখানে লুক কি একটু দেখেন। এই যে বিফোর ইউ লিভ এইটুকু তো হচ্ছে আপনার এই যে ক্লজ মার্কার সহ, ক্লজ মার্কার যুক্ত কে থাকে? ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে লুকটা এখানে কি? লুকটা কি? লুকটা কি একটু বলেন। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা কি একটু উত্তর করেন প্লিজ। 2 নাম্বারটা উত্তর করেন। এখানে লুকটা কি? লুক মানে দেখা, লুক মানে দেখা। আর বিফোর হচ্ছে কি একটা? বিফোর হচ্ছে ক্লজ মার্কার, বিফোর হচ্ছে ক্লজ মার্কার। এখন দেখেন এই বিফোরটা কি লুকের সাথে যুক্ত আছে নাকি ইউ লিভ এটার সাথে যুক্ত আছে? ইউ লিভ ক্লজ মার্কার যুক্ত যে সেন্টেন্সটা থাকে ওটাকে বলা হয় কি? সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ মার্কার ছাড়া যে জিনিসটা থাকে ওইটাকে বলা হয় কি? প্রিন্সিপাল ক্লজ। সোজা হিসাব, আপনি অর্থ করতে গেলেই তো ধরা খাবেন। তখন ভাববেন যে লোক এটা তো কোনো অর্থই প্রকাশ করে না, একটা মাত্র ওয়ার্ড। ভাই আপনার সেটা তো দরকার নাই। 2 এর কি? কিসের নট এ ক্লজ? 2 হচ্ছে কি? দা প্রিন্সিপাল ক্লজ। 2 হচ্ছে কি? লোক কি? দা প্রিন্সিপাল ক্লজ। লোক এখানে দা প্রিন্সিপাল ক্লজ। 2 এর সি, ভেরি গুড। এখন সবাই বুঝতে পারছেন? 2 এর সিটা বুঝতে পারছেন? যারা 2 এর এ বি উত্তর দিতেছিলেন নট এ ক্লজ, এটা যে উত্তর দিতেছিলেন, এখন আপনারা বুঝতে পারছেন দুইটা কিভাবে হইলো। আপনি শর্টকাটে মনে রাখবেন ভাই, যে একা অর্থ প্রকাশ করতে পারে সে প্রিন্সিপাল ক্লজ, যে পারে না ভাই আপনি পরীক্ষার হলে বুঝবেন না কে পারতেছে কে না পারতেছে। ক্লজ মার্কার যুক্ত যেই সেন্টেন্সটা থাকবে সেটা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা ক্লজ মার্কার যুক্ত থাকবে না সেটাই কি? প্রিন্সিপাল ক্লজ। শেষ, সেটা একটা ওয়ার্ড হোক যাই হোক। এখন বুঝছেন? যদি বুঝে থাকেন চলেন আমরা 3 নাম্বারে যাই। দ্য চিলড্রেন আর সেফ ইজ, দ্য চিলড্রেন আর সেফ এটা কি? অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এ মেইন ক্লজ, বোথ, নান। দেখেন তো, দ্য চিলড্রেন আর সেফ ক্লজ হওয়ার শর্ত কি? এই আর রে আমরা কি করতে পারবো? ওয়ার করতে পারবো। দ্য চিলড্রেন সাবজেক্ট আর মানে ফাইনাইট ভার্ব, এটা কি? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব যুক্ত একগুচ্ছ ওয়ার্ডকে কি বলা হয়? ক্লজ বলা হয়। এখানে কি কোনো ক্লজ মার্কার আছে? ক্লজ মার্কার নাই। ক্লজ মার্কার যুক্ত যেই ওয়ার্ডটা থাকবে, যেই সেন্টেন্সটা থাকবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ
বা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে কোনো ক্লজ মার্কার নাই, তাহলে এটা কি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এ মেইন ক্লজ, বোথ নাকি নান? 3 নাম্বারটা উত্তর করেন প্লিজ। 3 নাম্বারটা উত্তর করেন। 3 নাম্বারটা উত্তর করেন প্লিজ। 3 নাম্বারটা একটু বুদ্ধি করে উত্তর করেন। মেহজাবিন সিটি, থ্যাংক ইউ সো মাচ, আপনি ধরতে পারছেন 3-এর সি। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যারা বলতেছেন তারাও ঠিক। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে কি? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আরেক নাম কি? মেইন ক্লজ। ফারজানা ফুজি নাম্বার উত্তর দিছেন, ভেবে চিনতে দিছেন। দেখেন, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেক নাম মেইন ক্লজ। মেইন ক্লজ মানে কি? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। তার মানে এইটা উত্তর দিতে হবে কি? সি, বোথ। বোথ মানে কি? এ আর বি দুইটাই। বুঝাইতে পারছি? শুনেন, 3-এর যারা দিচ্ছেন তাদের কিন্তু উত্তর ভুল না। এখানে তারা একটু ট্রিক্স খাটাইছে। ইসলামিক ইউনিভার্সিটিতে আসছিল। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেক নাম কি? প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের আরেক নাম কি? মেইন ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ঠিক আছে। ওকে, এটা কিন্তু মেইন ক্লজ, মাইন্ডেড, হ্যাঁ, অন্যভাবে নিয়েন না আবার। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ একটাই, তিনটার নাম একই। হ্যাঁ, ক্লজ তো একটাই, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আরেক নাম কি? মেইন ক্লজ। এখানে বোথ অপশনটা এই কারণেই দিছে। এখন বুঝতে পারছেন? মালিহা ইবনাত, এখানে তো ক্লজ একটাই, কিন্তু অপশনে আপনার দুইটা জিনিস চাইছে। আপনি বুঝতেছেন কিনা সেটা আপনাকে জানতে চাইছে। এখন বুঝছেন 3-এর সি কেন হইলো? 3-এর সি কেন হইলো এখন বুঝছেন? তারপর আমরা দেখি, আই নো হোয়াট ইউ ওয়ান্ট। আই নো হোয়াট ইউ ওয়ান্ট, এটা কোন ক্লজ একটু বলেন। আই নো হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট ইউ ওয়ান্ট এখানে কোন ক্লজ? আই নো হোয়াট ইউ ওয়ান্ট কোন ক্লজ? চার নাম্বার উত্তর করেন। 4 নাম্বার উত্তর করেন। নাউন ক্লজ তো অপশনেই নাই। ফাতেমাতুর জোহরা অপশনেই তো নাই। যেমন দেখেন, আমি কি বলছি, এখানে হট হচ্ছে একটা ক্লজ মার্কার। হট কি একটা ক্লজ মার্কার? ক্লজ মার্কার, ওকে। ক্লজ মার্কার যেই সেন্টেন্সটার সাথে যুক্ত আছে ওইটা আজীবনই কি? সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ মার্কার ছাড়া যেটা আছে ওইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হ্যাঁ, ওকে। তাহলে এখানে হোয়াট ইউ ওয়ান্ট এটা কি? এ প্রিন্সিপাল ক্লজ না। কোঅর্ডিনেট ক্লজ না। নান অফ দেম না। সাবঅর্ডিনেট ক্লজ। এখন বুঝতে পারছি নান অফ দেম কেমনে হবে? সাবঅর্ডিনেট ক্লজ, হাসনাইন আহমেদ, হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ, ওকে। তারপর 5 নাম্বারটা দেখি, হোয়ার হি লিভস, হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন। ইজ নট নোন, এই যে এখানে দাগ, হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন। দ্য আন্ডারলাইন ক্লজ ইজ এ বা অ্যান, এটা দেখেন রাজশাহী ইউনিভার্সিটি লতে আসছে, অবাণিজ্য, মানে অনেকগুলা ইউনিভার্সিটিতে আসছে, খুবই ইম্পর্টেন্ট। হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নোন, এটা কিভাবে হবে একটু বলেন। জ্যোতির্ময়ী লক্ষ্মীপ্রিয়া দেবী দাসী, হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজ হবে। ফারজানা ফুজি, ভেরি গুড। ক্লজ মার্কার ছাড়া যেটা সেটা প্রিন্সিপাল ক্লজ হবে। এখন আমাকে একটু বলেন তো, এইভাবে হিসাব করা সহজ নাকি যে একা একা অর্থ প্রকাশ করতে পারে, যে অর্থ প্রকাশের জন্য ডিপেন্ড করে না, যে অর্থ প্রকাশের জন্য অন্যের উপর ডিপেন্ড করে তাকে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এটা সহজ? নাকি ক্লজ মার্কার যুক্ত যেইটুকু আছে এইটুকু সাবঅর্ডিনেট, ক্লজ মার্কার ছাড়া যেইটুকু আছে ওইটুকু প্রিন্সিপাল? কোনটা সহজ একটু বলেন।
মহসিনা ফেরদৌস পাসের এ। ভাই পাসের এখানে হয়ার, আমি অ্যাডভার্বিয়াল ক্লজে দিছিলাম হোয়াইল, আপনারা হয়তো ভুলে গেছেন। হোয়াইল থাকলেই সে অ্যাডভার্বিয়াল ক্লজ, হ্যাঁ অ্যাডভার্বিয়াল ক্লজ, এটা তো হয়ার, হোয়াইল না। সবাই হ্যাঁ, এমএসটি আতিয়া আক্তার পাসের এ। ফারজানা ফুজি এটাই সহজ, হ্যাঁ হয়ার। হয়ার অ্যাডভার্বিয়াল না ভাই, হোয়াইল অ্যাডভার্বিয়াল, হোয়াইল অ্যাডভার্বিয়াল। আপনারা নোটটা আবার দেখেন, হোয়াইল অ্যাডভার্বিয়াল। আমি হোয়াইল লিখেছিলাম, হোয়ার লিখে নাই। সি কেন হবে ইশরাত জাহান? সবাই পাশের সি দিতেছেন, কেন দিতেছেন বলেন তো? আমি ইট দ্বারা সরাসরি রিপ্লেস করে বলতে পারি ইট ইজ নট নোন, ইট ইজ নট নোন। ইট দ্বারা মিলে গেলে সেটা কি? নাউন ক্লজ, নাউন ক্লজ। আর আপনারা যেটা ক্লজ মার্কার দেখে উত্তর করেন ওটা হোয়াইল, ওটা হোয়ার না, হ্যাঁ। মহসিনা ফেরদৌস আপনার টেকনিক সহজ, এখন বুঝতেছেন পাশের এ কেন হবে, ওইটা হোয়াইল। ভাই প্লিজ ওইটা হোয়াইল, যেটা অ্যাডভার্বিয়াল ক্লজ দেখে উত্তর করতে পারবো ওইটা হচ্ছে হোয়াইল, হ্যাঁ। আর এটা হচ্ছে হোয়ার। এখন বুঝছেন নাউন ক্লজ কিভাবে হইলো, ইট দ্বারা মিলে গেছে তাই নাউন ক্লজ। ওকে, 5 নাম্বারটা দেখি। হোয়াট হি হ্যাজ সেড ইজ ইম্পর্টেন্ট। হোয়াট হি হ্যাজ সেড ইজ ইম্পর্টেন্ট। হোয়াট হি হ্যাজ সেড, ভাই নিচে আন্ডারলাইন করতে ঝামেলা হয়েছে, দ্যাটস ওয়াই পোলাপানের খুঁজে বের করতে ঝামেলা হইতেছে। আন্ডারলাইন ডানে সরে গেছে। ওকে দেখেন এখানে কিন্তু ইজ এর নিচে কিন্তু, ইজ এর নিচে কিন্তু আন্ডারলাইন না, আন্ডারলাইন এই পর্যন্ত, হ্যাঁ আন্ডারলাইন হচ্ছে এই পর্যন্ত। হোয়াট হি সেড ইজ ইম্পর্টেন্ট, ইজ ইম্পর্টেন্ট কিন্তু আলাদা, হ্যাঁ ইজ এর নিচে কিন্তু আন্ডারলাইন নাই, ইজ এর নিচে কিন্তু আন্ডারলাইন নাই। তাহলে 6 কি হবে? আমি বলতে পারি ভাই ইট ইজ ইম্পর্টেন্ট। দেখেন ইট ইজ ইম্পর্টেন্ট, আমাদের স্লাইডে একটু ঝামেলা হয়েছে, দ্যাটস ওয়াই এই যে ইজ এর নিচেও টান চলে আসছে। ইট ইজ ইম্পর্টেন্ট মিলে গেছে, মিলে গেলে কি নাউন ক্লজ। ভেরি গুড, মিলে গেলেই নাউন ক্লজ, বুঝতে পারছি। তারপর দেখেন আই নো দ্যাট হি ইজ থরোলি অনেস্ট, আই নো দ্যাট হি হ্যাজ পাস্ট। দুইটা ওয়ার্ড দেওয়া আছে এই জায়গায়, হ্যাঁ আই নো দ্যাট হি ইজ থরোলি অনেস্ট বা আই নো দ্যাট হি হ্যাজ পাস্ট। এখন সাতের কি বলেন তো, সাতের কি বলেন তো, সাতের উত্তরটা কি হবে বলেন তো, সাতের কি হবে উত্তরটা বলেন তো। শুধু এ বি সি দিলে তো আমি ভাই বুঝবো না, সাতের এ না সাতের বি না কি, এভাবে বুঝতে হবে, এভাবে বলতে হবে। সাতের কি সেটা বলেন। যেমন দেখেন আমি এই পুরাটুকুকে ইট দ্বারা মিলাই ফেলতে পারি, আই নো ইট, তার মানে কি এটা নাউন ক্লজ, হ্যাঁ। তারপর আই নো আবার মিলাই দিতে পারে ইট, এটাও কি নাউন ক্লজ। নাউন ক্লজ অপশনে বি, তাহলে উত্তর হবে কি সাতের বি, সাতের বি, সাতের বি মিলে গেলেই কি নাউন ক্লজ। তারপর 8 নাম্বার দেখেন আই ডোন্ট নো হোয়াট হি উইল ডু, হিয়ার দ্য আন্ডারলাইনড পটিশন ইজ, এখানে কি হবে? আই ডোন্ট নো হোয়াট হি উইল ডু, হোয়াট হি উইল ডু কি হবে বলেন? আই ডোন্ট নো হোয়াট হি উইল ডু, আমি জানি না সে কি করবে। 8-এর উত্তর কোনটা হবে একটু বলেন। দেখেন কত সহজ, আমরা এই রুলস দিয়ে সব কিছু পারবো ইনশাল্লাহ। 8-এর কোনটা হবে বলেন, 8-এর উত্তর বলেন প্লিজ। আটের উত্তর কি হবে বলেন। ভেরি গুড, সবাই 8-এর উত্তর দিচ্ছেন। 8-এর সি, 8-এর সি, 8-এর নাউন ক্লজ হাসনাইন আহমেদ, রাকিবা মুক্তা 8-এর সি, ভেরি গুড। এমডি টাইবুর রহমান 8-এর সি, সাবরিন সিদ্দিকী 8-এর সি, অন্তি ইসলাম 8-এর সি, অন্তি হাসান সৈয়দ আসমাউল হোসনা 8-এর সি, রাজু আহমেদ 8-এর সি, ইনানুর নাউন ক্লজ 8-এর সি, মিসেস ফারজানা রিপা 8-এর সি, এমও সারাবন্ত ওহরা 8-এর সি, এমডি বিল্লাল হোসেন 7-এর বি, হ্যাঁ। মৃত্তিকা বিশ্বাস 8-এর সি, 8-এর সি, 8-এর সি, তপা দাস ভেরি গুড। এমএসটি সেলিনা, এমএসটি সেলিনা 8-এর সি,
আমাতুল্লাহ তাহা টেরসি, নাউন ক্লজ টেরসি। আই হোপ সবাই বুঝে গেছেন। আই ডোন্ট নো ইট, আমি এটা জানি না। আমি এটা জানি না, তার মানে নাউন ক্লজ। আমাকে আরেকটু জানান, আপনারা বুঝতেছেন কিনা, ইজিলি অ্যান্সার করতে পারতেছেন কিনা। সাদ্দাম হোসেন, ক্লাসটা আবার একটু দেখতে হবে আপনার, আপনি রেকর্ড ক্লাসটা একটু দেখে নিন, তাহলে আপনি অটোমেটিক্যালি বুঝবেন আমরা কি পারতেছি, আমাদের কি সমস্যা হইতেছে, আমাদের সহজ লাগতেছে না। ক্লজ নিয়ে মাথায় একটা বিশাল প্যারা ছিল না, ক্লজ কিভাবে আইডেন্টিফাই করব, কে আবার কি কাজ করতেছে, কে অ্যাডজেক্টিভের কাজ করে, কে অ্যাডভার্বের কাজ করে, কে কারে মডিফাই করে, কোনটা অর্থ প্রকাশ করে, কোনটা কার কাঁধে অর্থ প্রকাশ করে, কার কাঁধে বৈশা, কার কাঁধে শুয়া। আরে ভাই, কাহিনী দরকার আছে? দরকার আছে কোনো এত কাহিনী করার দরকার আছে? ইংরেজি মানে নো কাহিনী, হ্যাঁ, ইংরেজিতে কোনো কাহিনী নাই। ফারজানা ফুজি, বেশি উত্তেজিত হওয়া যাবে না, একটু বুদ্ধি করে উত্তর দিতে হবে, মাথা ঠান্ডা রেখে, হ্যাঁ। সবাই একটু জানাই বুঝতেছি কিনা, সবাই একটু জানাই বুঝতেছি কিনা। নুসরাত জাহান 80% ক্লিয়ার, আলহামদুলিল্লাহ স্যার। হাসনাইন আহমেদ, হ্যাঁ, ক্লজ মার্কা কি কি স্যার একটু লিখে দেন। লিখে দেবো, সমস্যা নাই, বুঝতেছি স্যার। ওকে, তারপর আমরা দেখি হোয়াট টাইপ অফ ক্লজ ইজ দ্য আন্ডারলাইনড ওয়ার্ড। আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস, আই ডোন্ট নো হোয়াট হি ওয়ান্টস, এটা কোন ক্লজ বলেন তো? সহকারী মাধ্যমিক সহকারী শিক্ষক, সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক 98 আসছিল, এটা কোন ক্লজ বলেন? এটা কোন ক্লজ বলেন? ইট দ্বারা মিলাইয়া দুনিয়া শেষ করে ফেলাবো। আকিদা বিনতে মাহমুদ, মাহবুব স্যার থাকতে ইংলিশ পানি বাদ। নয়ের ডি, হ্যাঁ নয়ের ডি তো হওয়ার কথা। আই ডোন্ট নো ইট, আমি এটা জানি না, মুখে বলতেছি জানি না, আবার উত্তর করতেছি সঠিকভাবে, কত সুন্দর না? নয়ের ডি। ওকে, 10 নম্বরটা দেখি। ইউ ক্যান নট গ্যাস হোয়াট টাইপ অফ পারসন হি ইজ। দেখেন কত পেজ বাইরে, কত পেজ দিছে, আমি এত পেজে কেমনে যাব? আমার যাওয়ার সময় আছে, আমার সংসার সামলাইতে হয়, আপনাদের কথা বলতেছি, সংসার সামলাইতে হয়, ঘরের কাজ করতে হয়, পড়তে হয়, আদার সাবজেক্ট গুলা দেখতে হয়, আমি শর্টকাট না পড়া যাব, এবং দিন শেষে ইংলিশে গিয়ে আমরা ধরা খাই, হ্যাঁ। হ্যাঁ, 10 নম্বরটা কি হবে? ইউ ক্যান নট গ্যাস হোয়াট টাইপ অফ পারসন হি ইজ। 10-এর কি হবে? জি না, 29 আসেন, পরে বলবেন না। 10-এর কি একটু বলেন প্লিজ। ইউ ক্যান নট গ্যাস ইট, তুমি এটা কল্পনা করতে পারবা না, অনুমান করতে পারবা না, ইট দ্বারা মিলে গেছে, তার মানে নাউন ক্লজ, হ্যাঁ। তারপর আমরা দেখি হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট। হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, কারিগরি 11। 11 নাম্বারটা একটু দেখেন তো। 11 নাম্বারটা একটু দেখি তো। 11 নাম্বারটা একটু উত্তর করেন। 11 নাম্বারের উত্তর কি হবে? 11 নাম্বার কি হবে? হি আস্কড মি ইট, সেটা আমাকে, হি আস্কড মি ইট, সে ইহা আমাকে জিজ্ঞেস করেছিল, ইট দ্বারা মিলে গেছে, তাহলে কি? নাউন ক্লজ। ভেরি গুড। 12 নাম্বার, আই এনকোয়ার্ড হাউ হি লস্ট হিজ মানি। আই এনকোয়ার্ড হাউ হি লস্ট হিজ মানি, 12 নাম্বার কি হবে একটু বলেন। 12 নাম্বার কি হবে? আই এনকোয়ার্ড হাউ হি লস্ট হিজ মানি, আমি তদন্ত করে দেখেছিলাম, বা আমি খোঁজ নিয়ে দেখেছিলাম সে কিভাবে তার টাকা হারিয়েছিল। আই এনকোয়ার্ড হাউ হি লস্ট হিজ মানি। 12 নাম্বার কি হবে বলেন। 12 নাম্বার কি হবে বলেন। একটু ফাস্ট কমেন্ট করতে হবে, হ্যাঁ। 12 নাম্বার কি হবে বলেন। 12 নাম্বার কি হবে একটু বলেন প্লিজ।
12 নাম্বার কি হবে একটু বলেন। হ্যাঁ, আই এনকোয়ার্ড ইট, আই এনকোয়ার্ড ইট, আমি এটা খোঁজ নিয়েছিলাম। ইট দ্বারা মিলে গেছে নাউন ক্লজ, নাউন ক্লজ, তাহলে কি 12 বি। চলেন আমরা দেখি আই রিমেম্বার দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। 13 নাম্বার কি হবে এখন দেখেন, আই রিমেম্বার দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন। 13 নাম্বারটা অ্যান্সার করেন প্লিজ। আমি একটা অ্যান্সার করে দেখিয়ে দিচ্ছি। আই রিমেম্বার দ্য প্লেস ইট, আই রিমেম্বার দ্য প্লেস ইট, মিলে নাই। আই রিমেম্বার ইট হলে মিলতো, আই রিমেম্বার ইট হলে কি হয়তো নাউন প্লাস। আই রিমেম্বার দ্য প্লেস ইট যেহেতু মিলে নাই, তখন তার পূর্বের ওয়ার্ডে চলে আসবো। পূর্বের ওয়ার্ড কি আছে, দ্য প্লেস। দ্য প্লেস আছে একটা নাউন, নাউন বা প্রনাউনের যে কোনো একটা কিছু থাকলে সে চোখ বন্ধ করে কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে 13 নাম্বার হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। যেহেতু ইট দ্বারা মিললো না, ইটের পূর্বে কি আছে, দ্য প্লেস। এই দ্য প্লেসটা যদি নাউন বা প্রনাউনের যে কোনো একটা কিছু হয়, তাহলে সে কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য প্লেস হচ্ছে কি একটা নাউন, বুঝাইতে পারছি? 13 সি, ভেরি গুড। যদি 13 সি হয়, চলেন 14 দেখি। আই নো দা বয় হু উইল উইন, আমি এই ছেলেটাকে চিনি যে জিতে যাবে। দা আন্ডারলাইন ক্লজ ইজ, এখন বলেন হু উইল উইন কি হবে, হু উইল উইন কি হবে? 14 নাম্বার কি হবে বলেন, 14 নাম্বার কি হবে বলেন। আই নো দা বয় হু উইল উইন, 14 নাম্বার কি? সবাই অ্যান্সার করি প্লিজ, 14 নাম্বার কি? 14 নাম্বার কি হবে একটু বলি। 14 নাম্বার কি হবে একটু বলি। দেখেন, আই নো দা বয় ইট, আমি রিপ্লেস করব কি দিয়ে, ইট দ্বারা। আই নো দা বয় ইট মিলে নাই, তাহলে পূর্বের ওয়ার্ড দেখবো দা বয়। দা বয় হচ্ছে একটা নাউন, নাউন বা প্রোনাউনের যে কোনো একটা কিছু হলে চোখ বন্ধ করে কি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে 14 তে কি পাইলাম, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, 15 তে কি, আই নো দা রিজন হোয়াই মিথিলা হ্যাজ ডান ইট, আই নো দা রিজন হোয়াই মিথিলা হ্যাজ ডান ইট, এটা কি হবে একটু বলেন। আই নো দা রিজন হোয়াই মিথিলা হ্যাজ ডান ইট। 15 নাম্বার কি হবে? সিম্পল একটা বিষয়, আপনারা আরো একটু সহজভাবে বুঝবেন। দা হচ্ছে একটা আর্টিকেল, হ্যাঁ, দা হচ্ছে একটা আর্টিকেল। আপনারা অনেক সময় বুঝবেন না এটা নাউন নাকি। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সে আজীবন নাউন থাকে, হ্যাঁ। আর্টিকেলের পরে সেন্টেন্সের যে কোনো জায়গায় চিপাই চাপাই একটা ওয়ার্ড থাকলে সে আজীবন কি থাকে, নাউন থাকে। তাহলে আই নো দা রিজন ইট মিলতেছে না, মিলতেছে না, না মিললে পূর্বের ওয়ার্ডে আসবো, পূর্বের ওয়ার্ডটা কি নাউন, তাহলে অটোমেটিক্যালি সে কি হয়ে যাবে, 15 সি, অ্যাডজেক্টিভ ক্লজ। কিভাবে বুঝছেন এই রিজন কেন নাউন বুঝছেন, আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে সে নাউন। 16 নাম্বার, দিস ইজ দ্য প্যান দ্যাট আই লস্ট ইয়েস্টারডে, দ্য আন্ডারলাইন্ড পোরশন ইজ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের MLSS 23-এ আসছিল এটা। 16 নাম্বারটা একটু উত্তর করি প্লিজ, আমরা একটু 16 নাম্বারটা উত্তর করব। হ্যাঁ, 16 নাম্বারটা আমরা একটু উত্তর করব। 16 নাম্বার কি হবে বলি। 16 নাম্বারটা, আজকে ক্লাস হচ্ছে ক্লোজার, ফ্রেজের এক্সাম্পল কেন দিব ভাই। ফ্রেজ তো আমি ডিটেলসে আলোচনা করে শিখাইয়া দিছি, আপনি কি শুরু থেকে ছিলেন না? থাকলে তো বোঝার কথা কোনটা ফ্রেজ হয়। 16 দেখেন, দিস ইজ দ্য প্যান ইট, আমি যদি বলি দিস ইজ দ্য প্যান ইট মিলে নাই, তাহলে তার পূর্বের অর্থটা আসবে, দ্য প্যান হচ্ছে একটা নাউন, তাহলে পূর্বের অর্থটা নাউন থাকলে অটোমেটিক্যালি সেটা কি, অ্যাডজেক্টিভ ক্লজ। 16 নাম্বার অ্যাডজেক্টিভ ক্লজ। 17 নাম্বারটা দেখি, 17 নাম্বারটা আমরা দেখি। 17 নাম্বারটা দেখি, 17 নাম্বার কি আছে, দ্য হাউস আই লিভ ইন বিলংস টু মাই ফাদার, দ্য আন্ডারলাইন্ড ক্লজ ইজ এ বা এন। বাই দ্য হাউস ইট মিলে না, হাউস কি নাউন, হাউস কেমনে নাউন, দা আছে আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে নাউন, তাহলে অটোমেটিক্যালি সেটা কি, অ্যাডজেক্টিভ ক্লজ। 17 কি, অ্যাডজেক্টিভ ক্লজ, ভেরি গুড। তারপর 18 দেখি, দা গার্ল হোম ইউ ম্যাট ইন দা হসপিটাল ইজ মাই কাজিন, দা গার্ল সেই মেয়েটা যার সাথে তুমি হসপিটালে দেখা করেছিলে সে আমার চাচাতো বোন, ইজ মাই কাজিন
হোম, দা গার্লিট মিলে নাই, দা গার্লিট মিলে নাই, তার পূর্বে কি আছে, নাউন আছে। তাহলে নাউন যদি থাকে সে অটোমেটিক্যালি কি অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ কই আছে, 18 বি, 18 বি, 18 নাম্বারটা বুঝছি, 18 বি, ভেরি গুড। যদি 19 নাম্বারটা দেখি, হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস, হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস, দ্য আন্ডারলাইন পার্ট ইজ সেন্টেন্স ইজ এনএসআই এর ফিল্ড অফিসার 21 সালে আসছিল। দেখেন কত গুরুত্বপূর্ণ একটা এক্সামে আসছিল। হি ক্যান গো হোয়ার হি ওয়ান্টস, এটা আপনারা অ্যান্সার করেন। 19 নাম্বার আপনারা অ্যান্সার করেন, 19 নাম্বার আপনারা অ্যান্সার করেন। 19 নাম্বারটা কি হবে একটু বলেন প্লিজ। হি ক্যান গো ইট, হ্যাঁ, হি ক্যান গো ইট মিলে নাই। পূর্বের ওয়ার্ড দেখবো, নাউন অথবা প্রনাউনেরও একটা কিছু নাই, নাউনও নাই প্রনাউনও নাই, তাহলে অটোমেটিক্যালি কি অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে 19-এর সি কি অ্যাডভার্বিয়াল ক্লজ, 19-এর সি অ্যাডভার্বিয়াল ক্লজ, 19-এর সি অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, 20 নাম্বার দেখবো, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট ইজ অ্যান এক্সাম্পল অফ। দেখেন এটা 38তম বিসিএসে আসছে। 20 নাম্বারটা একটু উত্তর করেন প্লিজ, 20 নাম্বারটা একটু উত্তর করেন প্লিজ। 20 নাম্বার, 20 নাম্বার উত্তর করেন প্লিজ। 20 নাম্বার কি হবে একটু উত্তর করেন। আমি কিচ্ছুই দেখবো না, হোয়াইল আছে, হোয়াইল থাকলে আজীবন অ্যাডভার্বিয়াল ক্লজ। 20-এর সি উত্তর, শেষ। 20-এর সি। 21, বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস। এই যে ভাই 11তম বিএল এর সহকারী জজ, বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভ। এখন আপনি কিভাবে দিয়ে উত্তর করতে পারেন, কিভাবে দিয়ে উত্তর করতে পারেন, ইট দিয়ে মিলাইতে পারেন। আমি যদি বলি বিহেভ ইট, আচরণ করো ইহা, মিলে নাই, না মিললে তার পূর্বে আসবো। পূর্বে কি নাউন বা প্রনাউনের কিছু আছে, নাউনও নাই প্রনাউনও নাই, নাউনও নাই প্রনাউনও নাই, তাহলে অটোমেটিক্যালি সেটা কি অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। যে ভাইয়ের কোশ্চেনটা ছিল বারবার বলতেছিলেন বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস, এখন বুঝতে পারছেন। বিহেভ তো ব্যবহার করা, বিহেভ মানে কি ব্যবহার করা বা আচরণ করা, সে একটা ভার্ব, সে নাউনও না প্রনাউনও না, ইট দ্বারা মিলে নাই, মিললে নাউন ক্লোজ হইতো। তাহলে পূর্বের ওয়ার্ডে যাব, পূর্বের ওয়ার্ডে কি আছে, বিহেভ, এটা নাউনও না প্রনাউনও না, তাহলে অটোমেটিক্যালি সে কি হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। বুঝতে পারছি কিনা। 21 বুঝছি আমরা, 21 বুঝছি। যেই ভাই কমেন্টটা করছিলেন উনি যদি এখানে থাকেন প্লিজ একটু জানান, আমার তো ঠিক খেয়াল নাই। 21-এর কিভাবে হইলো শর্টকাট দেয়া, বুঝতে পারছি, বুঝতে পারছেন। 21-এর বুঝতে পারছেন সবাই, 21-এর বুঝতে পারছেন, 21-এর বুঝতে পারছেন। লাইভটা কিন্তু আজকে শেয়ার দিলেন না কেউ, লাইভটা একটু শেয়ার করে দেন, আপনাদের জন্যই তো ভালো, শেয়ার করে দেখতে পারবেন। হ্যাঁ, তারপর আপনি এই যে দেখেন, বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভ, অ্যাজ আছে, অ্যাজ থাকলে অটোমেটিক্যালি সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর আপনি বিহেভটাও দেখেন। ওকে, দেখেন আরো ক্লিয়ার ভাবে দেখাই। ওই ভাইয়া বিহেভ বিহেভ করতেছিল, দ্যাটস ওয়াই আমি যুক্তিতে গেছি, না হলে আমি যুক্তিতে যাইতাম না। আমি অটোমেটিক্যালি দেখবো অ্যাজ আছে, অ্যাজ থাকলে আজীবন সে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। যেহেতু অ্যাজ আছে সে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, in the sentence they were asked to wait till the signal was given, the underlined part constitutes সোনালী ব্যাংক অফিসার। 18 সালে আসছিল এটা, হ্যাঁ। এটা বলেন তো কি হবে, এটা বলেন তো কি হবে, till the signal was given। 22 নাম্বারটা কি হবে দেখেন তো, 22 নাম্বারটা কি হবে বলেন তো। দেখেন আমি কিচ্ছু দেখবো না, টিল আছে, টিল থাকলে সে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, শেষ।
তারপর দেখি, ডু ইউ রিমেম্বার দ্য প্লেস হোয়ার হি মেট ফার্স্ট? ডু ইউ রিমেম্বার দ্য প্লেস, ইট মিলে নাই, তার পূর্বে আছে দ্য প্লেস। দ্য প্লেস কি একটা নাউন, তাহলে অটোমেটিক্যালি সেটা কি অ্যাডজেক্টিভ ক্লজ। এটা বিটিভির অডিট অফিসারে আসছিল। তারপর আমরা দেখি, দ্য প্রাইসেস ওয়ার এ গ্রেট ডিল হায়ার দেন আই হ্যাড অ্যান্টিসিপেটেড। ভাই আমার দেন আছে, দেন থাকলে আজীবন অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, আমি আর কিচ্ছু দেখবো না। অ্যাডভার্বিয়াল ক্লজ কই? এই যে নাম্বার অ্যাডভার্বিয়াল ক্লজ। 24 নাম্বারও আমার শেষ। হ্যাঁ, তারপর আমরা 25 নাম্বার দেখি, দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। সে পোর, সে পোর, তার কি হওয়ার কথা ছিল? তার খারাপ হওয়ার কথা ছিল, তার খারাপ হওয়ার কথা ছিল, কিন্তু সে অনেস্ট। পৌররা তো অনেস্ট হওয়ার কথা না, পৌররা চুরি সুশ্রামি করা উচিত, মানে মানুষের সাথে অন্যায় করা উচিত, খাবার সংগ্রহ করা উচিত, টাকা সংগ্রহ করা উচিত, এরকম আমরা যারা পড়ে এরকম করা উচিত। কিন্তু এখানে কন্ট্রাস্ট বুঝাইছে। কন্ট্রাস্ট মানে কি? বিপরীত আইডিয়া। কন্ট্রাস্ট, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট, বিপরীত কিছু। যেমন আমার বন্ধু গরিব কিন্তু সে আমাকে টাকা ধার দিয়েছে, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। তার মানে দো হি ইজ পোর হি ইজ অনেস্ট, তাহলে এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কন্ট্রাস্ট। তাহলে অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে। 26 নাম্বার, রবি ওয়াজ এ পোর বয় হু লিভড ইন দ্য অরফানেজ। ফাইন্ড আউট দ্য ক্লজ নেম অফ দ্য মার্কড পার্ট ইন দিস সেন্টেন্স। আচ্ছা, রবি ওয়াজ দ্য পোর বয় ইট। পোর বয় ইট মিলে নাই, তাহলে তার পূর্বের ওয়ার্ড দেখবো বয়। বয় কি? বয় একটা নাউন। বয় যদি একটা নাউন হয় তাহলে সে কি হবে? তাহলে সে কি হয়ে যাবে? অটোমেটিক্যালি অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে উত্তর কি? সি। সি কি? অ্যাডজেক্টিভ ক্লজ। 26। 27 নাম্বার দেখি, দিস ইজ দ্য প্যান হুইচ আই ওয়ান্টেড। আমি যদি বলি দিস ইজ দ্য প্যান ইট, দিস ইজ দ্য প্যান ইট, মিলে নাই, তাহলে নাউন ক্লজ না। তার পূর্বের ওয়ার্ডে যাব, পূর্বের ওয়ার্ডে কি আছে? নাউন আছে। যদি পূর্বের ওয়ার্ডে নাউন থাকে তাহলে এটা অটোমেটিক্যালি কি? অ্যাডজেক্টিভ ক্লজ। অটোমেটিক্যালি কি? অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে উত্তর হচ্ছে এ, 27 এ। তারপর আমরা 28 নাম্বারে দেখি, হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার। হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার। ওকে। আমি যদি বলি হি কেম ইট, ইট দ্বারা মিলছে? না, মিলে নাই। ইট দ্বারা যেহেতু মিলে নাই তাই পূর্বের অর্ডে চলে আসব। তার পূর্বের অর্ডে কি নাউন অথবা প্রোনাউনের কিছু আছে? নাউন অথবা প্রোনাউনের কিছু আছে? উত্তর না। তাহলে অটোমেটিক্যালি সে কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। 28 কি? অ্যাডভার্বিয়াল ক্লজ। তারপর আমরা 29 দেখব, দ্য শার্ট হুইচ মাই ফাদার বথ ফর মি সুইটস মি অয়েল। সুইটস মি অয়েল, তাহলে দ্য শার্ট ইট সুইটস মি অয়েল। দা শার্ট ইট মিলল না তো। দা শার্ট ইট যদি না মিলে তাহলে তার পূর্বের অর্ডে চলে আসবো। পূর্বের অর্ডে কি আছে? নাউন আছে, তাহলে সে অটোমেটিক্যালি কি? অ্যাডজেক্টিভ ক্লজ। অটোমেটিক্যালি কি? অ্যাডজেক্টিভ ক্লজ। 29 নাম্বার কি? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, আমাদের শেষ। তারপর হচ্ছে আগামী 30 দিনে প্রাইমারিতে 80-85 উঠানোর সুপার সাজেশন ব্যাচ, 5 জন শিক্ষকের আন্ডারে, সার্বক্ষণিক গাইডলাইন, 30টি ক্লাস, 30টি পরীক্ষা, 5টি বিষয়ে ফ্রি লেকচার বুক পিডিএফ। মূল ফি 2000 টাকা, 50% ডিসকাউন্টে অফার মূল্য 1000 টাকা। বিকাশ নগদ, বিকাশ রকেট নগদে 01873162083 এই নাম্বারে পাঠিয়ে লাস্ট টু ডিজিট বলে দিলেই কি হবে? আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। এখন একটু দয়া করে জানান, ক্লজ নিয়ে আপনাদের অনেক ভয় ছিল আমি জানি। ক্লজ আইডেন্টিফিকেশনে আমরা কোনো রুলস শিখি নাই, কিচ্ছু শিখি নাই। ওই কি বলে, কোনটা অর্থ প্রকাশ করতেছে, কার কাঁধে কে পাড়ায় অর্থ প্রকাশ করতেছে, কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট, কে নিজে প্রকাশ করতে পারতেছে কে পারতেছে না, আমরা কিচ্ছু শিখি নাই। কিচ্ছু শিখি নাই, জাস্ট শর্টকাটে আগে গেছি। বলেন তো আমাদের কাছে সহজ লাগছে কিনা? বলেন আমাদের কাছে সহজ লাগছে কিনা, একটু জানিয়ে যাবেন। খারাপ লাগলে সেটাও বলবেন যে না রুলস ভালো লাগে নাই, আপনার পড়া ভালো লাগে নাই, সেটাও বলবেন, সমস্যা নেই। আই নিড ইউর কমপ্লিমেন্ট। একটু দয়া করে জানাবেন প্লিজ। একটু দয়া করে জানাবেন প্লিজ। আজকের ক্লাসটি কেমন লাগলো? নুসরাত জাহান ধন্যবাদ, খুব ভালো ক্লাস ছিল। ক্লাস বুঝতাম না, এখন পারবো ইনশাল্লাহ। মাহবুব স্যার মানেই জাস্ট হীরামণি হীরা, থ্যাংক ইউ।
একটু জানাবেন প্লিজ, ক্লজ নিয়ে আমাদের ঝামেলা হবে কিনা। দেখেন একই ইট দিয়ে দুনিয়া শেষ করে দিছি আমরা। রাজু আহমেদ, ক্লাসটি ওয়াও ছিল। ফাতেমা আক্তার তানিয়া, অনেক সহজ ক্লাস লাগছে স্যার, আমি বুঝি নাই। সাবিনা খাতুন, আবার দেখা নিবেন, আপনি শুরুতে আলোচনায় ছিলেন না। রাবেয়া আহমেদ ইনম, থ্যাংক ইউ ভাইয়া, নাইস ক্লাস স্যার। ক্লাস মার্কাগুলো যদি আরেকবার বলতেন বলে দিব। ক্লাস জাস্ট ওয়াও, আপনার ক্লাস নিয়ে আসলে বলার মতো কিছু নাই, টোটালি স্পিচলেস আমি। অমায়িক ফারজানা ফুজি, তানিয়া সুলতানা, আলহামদুলিল্লাহ স্যার, ক্লাস ভালো লাগছে সেই। হ্যাঁ, ক্লজ মার্কার এই কয়টাই, আলহামদুলিল্লাহ একটু বুঝতে পারছি। হ্যাপি বৃষ্টি, আপনি ক্লাসটা আবার দেখে নেবেন, শুরু থেকে ছিলেন না। ফারিয়া শেখ, ওয়াও ক্লাস স্যার, নাইস ক্লাস ছিল স্যার। ভাইয়া আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে। উনতিয়া হাসান, থ্যাংক ইউ, অনেক ভালো, বাট কমেন্টস পড়ে না স্যার। শিরিন আক্তার, এই তো পড়ে ফেলেছি। দোলন খাতুন, অনেক ভালো ক্লাস স্যার, থ্যাংক ইউ স্যার, এখন ক্লাস বুঝছি। ইনানুর, মোশাররফ হোসেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো কিছু শিখছি স্যার। স্যার আপনার ক্লাস করলে আমি বুঝতে পারি, স্যার ইংলিশ কম বুঝি। সোমাইয়া তানিয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ স্যার সহজ করে বোঝানোর জন্য। থ্যাংক ইউ স্যার, অনেক ভালো ক্লাস হয়েছে। এমএসটি সুবর্ণা আক্তার, শুল্কা পার্বতী ভট্টাচার্য, থ্যাংক ইউ সো মাচ স্যার, খুব সুন্দর ক্লাস হয়েছে। আরিফুর রহমান হাসি, ওয়াও, ক্লাস মার্কারগুলো যদি আরেকবার বলতেন। বলতেছি, জি অনেক ভালো লাগছে স্যার, এক্সট্রা অর্ডিনারি, আপনার ক্লাস অলওয়েজ ভালো লাগে, বাট স্যার আজকে অনেক দ্রুত কোশ্চেনগুলো সলভ করা হয়েছে। ভাই আমার 11টায় আবার আরেকটা ক্লাস আছে, দ্যাটস ওয়াই আমার একটু তাড়া আছে, আমি আবার অন্য স্টুডিওতে যাব। দ্যাটস ওয়াই আমার, হ্যাঁ, কারণ একটু তাড়াতাড়ি করা লাগছে কোশ্চেনগুলা। হ্যাঁ মাশাল্লাহ স্যার, অনেক ভয় ছিল স্যার। ইংরেজি বেসিক কোর্সের ক্লাস কবে থেকে শুরু করবেন? আবেদুর স্যার, আবেদুর স্যারকে জিজ্ঞেস করবেন, আবেদুর স্যার বলতে পারবেন। বাকি ইংলিশ ক্লাসগুলো আপনি নিলে ভালো হতো। 25 নংটা একটু রিপিট করেন স্যার। ইংরেজি বেসিক কোর্সের ক্লাস কবে থেকে শুরু করবেন আবেদুর স্যার, প্লিজ জানাবেন। হ্যাঁ স্যার, আপনি কি ইংরেজি কোর্স করান? মার্ভেলাস ক্লাস, শেয়ার করতে গিয়ে ভিডিও চলে গেছিল, অনেকটা ক্লাস মিস হয়ে গেছে। প্রভা চৌধুরী, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ক্লাস ছিল, অনেক কিছু শিখলাম। ন্যারেশনের ক্লাস অবশ্যই করব। আপনারা যদি প্রাইমারিতে কেউ ভর্তি হতে চান, তাহলে এখনই বিকাশ বা নগদ বা রকেটে টাকা পাঠিয়ে আপনি এখনই ভর্তি কনফার্ম করতে পারবেন।